আমার নাম হচ্ছে আবিদা সুলতানা। আবিদা সুলতানা, বয়স কত? এখন 27 চলছে। 27 চলছে। আপনার লোকাল অ্যাড্রেস, মানে যে জেলায় আপনার জন্মগ্রহণ হয়েছে? আমার জন্ম হচ্ছে ঢাকাতে মিরপুরে। আচ্ছা। আর এখন বর্তমানে তো আমি এখন গুলশানে থাকছি। গুলশানিতে থাকছেন, ওকে। সো আবিদা সুলতানা আজকের হচ্ছেন গেস্ট, এবং সে জীবন গল্পে তার নিজের জীবন গল্পটা বলতে এসছে। আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য একটি ফোন নাম্বার আছে, আপনারা নিশ্চয়ই সেটা জানেন, 09611904 এনি টাইম ইউ ক্যান কল অ্যান্ড আপনি বলতে পারেন কি আপনার জীবন গল্প, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করবো, যেভাবে আমাদের গেস্টরা এখানে এসে থাকেন। এছাড়াও আরেকটি পদ্ধতি আছে, আপনারা চাইলে আমার ওয়েবসাইটের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, www.rjkibria.com। এটা হচ্ছে আমার ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট ইনফ্যাক্ট। www.rj হাইফেন আছে একটা, তারপরে KEB নট KIB KEBRIA.com, দ্যাট ইজ rjkibria.com। গুগলে গিয়ে সার্চ করলে দেখবেন যে প্রথমে আমার ফেসবুক পেজ, তারপরে আমার ওয়েবসাইটটা চলে আসে। সো আপনি ওখানে গিয়েও আমার নাম দিয়ে সার্চ করে এই দুটো জায়গার মধ্যে থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমরা শুরু করি আবিদা, যেখান থেকে আপনার বলতে ইচ্ছে করে। ইনফ্যাক্ট আপনার ধারণা আছে যেহেতু আপনি জীবন গল্প অনুষ্ঠানটা শোনেন এবং আগে রেডিওতেও শুনতেন। জি, আমি খুব শুরু থেকে শুরু করি। অ্যাট ফার্স্ট আমার বাবা মার লাইফ থেকে, তাহলে বেটার হয় আপনাদের সবার বুঝতে। জি। আমার বাবারা অনেক ভাই বোন, মানে 4 ভাই 4 বোনের মতো। তো আমার দাদা লাইক আমার বাবাই বড় ছেলে ছিলেন। তো আমার ছোট ফুপ্পি লাইক 5 বছর, তারপর এটা 7 বছর, এরকম রেখে রেখে উনি মারা যান আমার মার বিয়ের 1 বছরের মাথায়। তো স্ট্যাটাসের অনেক বড় একটা ডিফারেন্স ছিল, তাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। আমার আম্মু কুমিল্লা একজন জমিদারের মেয়ে, 1450 বঙ্গাব্দের বাড়ি ছিল আমার নানাদের, এই টাইপের। আর বাবা তো ঢাকায় জাস্ট একটা সরকারি জব করতেন, সে পাশাপাশি উনি টুকটাক বিজনেস করে এত প্রায় 15-16 জনের একটা সংসার এটা চালানোর ওয়ে করতেন। তো এরকম একটা জমিদার বলতে আমি একটু জানতে চাই, মানে জমিদারের ব্যাপারটা, যেহেতু আপনার নানার কথা বলছেন। নানু বাড়ি হচ্ছে কুমিল্লা একদম প্রপারে, ছোটরা কাজু বাড়ি, এটা এক নামে সবাই চিনে। আর 1450 বঙ্গাব্দের জমিদারের বাড়ি। এই তো জমিদারের নাম কি ছিল? কাজী ফজলুল করিম। কাজী ফজলুল করিম, লাইক আমার নানা ভাইয়ের নাম ছিল। ওকে। তো ওখান থেকেই শুরু আর কি। আমার বাবা অসম্ভব সুন্দর ছিলেন, আমার মা শ্যামলা ছিলেন। আপনার বাবার স্ট্যাটাসটা একটু জানি, কারণ একটা জমিদারের মেয়েকে সে বিয়ে করছে। বললামই যে আমি আরেকটু পরিষ্কার, সরকারি জব করছেন, শিক্ষিত ছিলেন উনি। বাস হয়ে গেল। ওই জমিদারের মেয়েকে বিয়ে করা এত সহজ? হ্যাঁ, কারণ আমার মা অনেক শ্যামলা ছিলেন। ও আচ্ছা আচ্ছা, ওই জায়গাটা একটু ব্যালেন্স করে। হ্যাঁ, আমার বাবা অনেক ফর্সা ছিলেন, অনেক সুন্দর ছিলেন। ইভেন উনি চা পান ধূমপান কোনোটাই করতেন না। আচ্ছা, খুবই নাইস একটা পার্সন ছিলেন, পার্সোনালিটি ফুল বিলং করতেন। ইভেন 2টো রুম ছিল আমাদের তখন মিরপুরে দাদু বাড়িতে। পড়ার জায়গা হতো না দেখে সে রাস্তায় ল্যাম্প স্ট্যান্ডের নিচে বসে পড়াশোনা করতো। অলরেডি সে সিএ কমপ্লিট করেছে, সেই মিরপুর থেকে হেঁটে সে তিতুমিরে এসে তার পড়াশোনা কমপ্লিট করেছেন, দেন সিএ করেছেন একার চেষ্টাতেই, এবং হোল ফ্যামিলিটাকে উনি সামলিয়েছেন। ইভেন আমার বাপ চাচাদের সবাইকে উনি বাড়ি করে দিয়েছেন, ফুপ্পিদেরকে বিয়ে করে দিয়েছেন। আল্লাহর রহমতে সবাই এখন ঢাকায়, সবার 2-3টা করে বাড়ি আছে, সব আমার বাবার দেওয়া। ওরে বাবা, তাদেরকে বাড়ি করে দিয়েছেন ভাইদেরকে। উনি হচ্ছে আমার জীবন বলবো না, আমার লাইফে সবাই তার বাবাকে বেস্ট বলে, বাট আমার লাইফে আমার মনে হয় আসলে আমার বাবার মতো হাতে গোনা 5টা পাওয়া যেমন ডিফিকাল্ট, ইভেন ভাই হিসেবেও ডিফিকাল্ট এরকম পাওয়া। ইভেন আমার ফুপ্পিরাও তাকে বাবা বলেই ডাকে। ওরে বাবা, বিউটিফুল। সো বিয়ে শাদী হলো, তারপর আপনার আব্বু? তো আমার মা অবভিয়াসলি এসে দেখেছে অনেক টানাপোড়েন, যেটা আগের দিনে বিয়েতে কিন্তু একটু মিথ্যে বলা হতো, তো এই টাইপের। তো আমার বাবা আমার নানু বাড়ি থেকে আমার মা যে গোল্ডগুলো পায়, সে তার গায়ের গোল্ডগুলো খুলে দিয়ে বলে, আমার নানু বাড়ি থেকে যেগুলো পেয়েছো যে তুমি পাশাপাশি বিজনেস কিছু একটা করো, এভাবে পসিবল না। ইভেন এমনও হতো যে আমার মাকে যাও দিয়ে ভাত খেয়ে থাকতে হয়েছে, অথচ উনি কিন্তু কুমিল্লার ওমেন্স কলেজের থেকে বিএ কমপ্লিট করা মহিলা। ওকে। এবং আমার মামারা হচ্ছে ফার্স্ট বিসিএস ক্যাডার, একজন হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের ডিজে, এই টাইপের আর কি। ভেরি মানে গুড স্ট্যাটাস যেটাকে বলে। ওখান থেকে আমার মা আসা। ইভেন আমার বাবা অনেক সুন্দর কথা বলতো। আমার মামা বিয়ে ভাঙার জন্য ঢাকা পর্যন্ত আসছিলেন, বাবার সাথে জাস্ট 5 মিনিট কথা বলে বলেছে ফাইন, এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। ওকে, উনি এই টাইপের ছিলেন। তো এই অবস্থায় আমার বোন জন্ম হয়। আমার দাদা আমার বোনকেও দেখেনি, তার আগে মারা যায়। তো এরপরে 1 বছরের মাথায় আমার ভাই। তো 1 ছেলে 1 মেয়ের ওকে। আমার বাবার কোনো ছিল না যে ছেলে হতে হবে মেয়ে হতে হবে। তো উনি এত ভাই বোন বড় করতে গিয়ে ছেলে মেয়েদের মানে খুব লজ্জা পেতে ছেলে মেয়েদেরকে আদর করতে বা কোলে নিতে। আগের দিনে নাকি হচ্ছে আমি যেটা শুনেছি যে ছেলে মেয়েদেরকে কোলে নিত না, এরকম আমরা যেটা কিস করি বা মাম্মি সোনা কলিজা বলে বুকে নিই, সেটা নাকি নিত না। খুব শরমের ব্যাপার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তো যে কারণে এক ছেলে এক মেয়ে হয়েছে। আমার মা অনেক কষ্টে বিয়ের 10 বছর পরে গিয়ে সুখ বলেন টাকা পয়সা বলেন, বেসিক্যালি আমার বাবা করেছিল আমার মার গোলগুলো বিক্রি করে টাকাটা দিয়ে আপনার যে বলে আম্মুর নামে যে টেন্ডারগুলো হয় সরকারি হাইওয়ে রোডের, হ্যাঁ ওই একটা কোম্পানি খুলে আমার মার নামে। তো আমার কপালটা আসলে বেটার ছিল, আম্মুর নামে যখনই কোনো টেন্ডার জমা দিত ওটা হয়ে যেত সরকারি। দীর্ঘ 10 বছর পর আমার বাবা ফার্স্ট টাকা ওই বিজনেস থেকে আসা শুরু করে জবের পাশাপাশি। তো দীর্ঘ 10 বছর এর ভিতরে আরো 2টো বেবি হয়। আমার বাবা অনেক সচেতন ছিল বলে কনসেপ্ট করেন না। তো আমি হয়ে পড়ি 10 বছরের মাথায় 3 নাম্বার। হ্যাঁ 3 নাম্বার, নট কনসেপ্ট করি, নট হয়ে যাই। আমার আগে আরো 2জন ছিল, এটাকে কনসেপ্ট করানো হয় না। তো আমি যখন হয়ে যাই আমার বাবা রাখবে না, আমার বাবা হচ্ছে বেবি রাখবে না, আর ভাই আর জ্ঞানজাম চায় না। তার ভিতরে এতগুলো ভাই বোন মানুষ করা, হ্যাঁ তার ছেলে মেয়ে, তার কথা হচ্ছে তার ছেলে মেয়ে যদি কম হয় তাদের কষ্ট করা লাগবে না। তো আমাকে এরকম হসপিটালে নিয়ে অ্যাবর্শন করার জন্য অলরেডি রিক্সায় উঠে যায়। হঠাৎ করে আমার মা কেন যেন মনে হয়েছে আমি ছেলে হতে পারি। তো আম্মু খুব রিকোয়েস্ট করে অলরেডি রিক্সায় উঠে গেছে, তারা রেডি হয়ে যাওয়া অ্যাবর্শন করবো, আমার মা আমাকে জোর করে রাখলো আমি ছেলে হব এই চিন্তাতে। কপালটা একটু খারাপ হয়ে গেল, আমি মেয়ে হয়ে জন্ম নিলাম। বাট আমার বাবা এটা নিয়ে কোনো স্টেজ ছিল না, সে অনেক হ্যাপি ছিল। এবং আমি 21 দিনের যখন আমার খুব ডায়রিয়া হয়, আমার চাচুর বিয়ে ছিল ওই টাইমটাতে, আম্মু খুব ব্যস্ত ছিল, তো আমার ডায়রিয়া হয় প্রচণ্ড। আমার বাবার সে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় একটা শিশু হসপিটালে সে মাইক্রো ভাড়া করে, অল্প আয়ও তখনও কিন্তু অল্প আয়, ওই সময় মাইক্রো ভাড়া করে নিয়ে এসে সারাদিন স্যালাইন দিয়ে হসপিটালে ভর্তি করানো ওয়ে নাই, বিকজ ও বাসায় বিয়ে চলছে। আম্মুই তো বড়, আম্মুই মা আম্মুই সব কিছু করছে। তো সে কারণে এরকম আমার মাথার দিক দিয়ে স্যালাইন দেওয়ার কারণে 21 দিন টানা আমার শ্বাসকষ্ট থেকে শুরু করে অনেক কিছু হয়ে যায়। তো আমার মেজো মামা নর্মাল একটা দেয়, আপনার এমনিতে এতজনের সংসার, একটা মেয়ে বাচ্চার পিছনে এতগুলো টাকা ফালানোর কি দরকার, আল্লাহর উপরে ছেড়ে দেন, বাঁচলে বাঁচো না বাঁচলে নাই। আমি জাস্ট একটু দিয়ে বলছি যে কেন আমার বাবাটা আসলে কিরকম। আমার বাবা তখন দেয় এটা আমার 3 নাম্বার কেন, এটা যদি আমার 10 নাম্বার মেয়েও হতো আমি তার জন্য একই কাজই করতাম। ওয়াও একটা পার্সন ছিলেন উনি। তো এই টাইপের আর কি। আমার ভাই বোনরা অনেক শান্ত হয়, তারা হয়তো বা অনেক পরিবারের মধ্যে বড় হওয়াতে খুবই শান্ত। ইভেন আমার বোন কখনো তার ক্লাস 9 পর্যন্ত কোনো ফ্রেন্ড হয়নি, সে কোনোদিন বাসার বাইরে যেত না, ছাদে যেত না, এই টাইপের। আর আমার ভাইও কলেজ লাইফ পর্যন্ত শান্তই, এই টাইপের। আমি একটু ডিফারেন্ট জন্ম নিয়ে বলবো, বিকজ আমি অনেক দুষ্ট, অনেক হিউজ ডান পিঠে ছেলে যেগুলা, বরং এখন অনেক মেয়ে টাইপের হয়েছি, ছেলে টাইপের ছিলাম না তখন, মেয়ে টাইপের। আমি আপনাকে দিই, এই আমার নামে বিচার আসতো। আমি এরকম 4 তলা বাড়ি ছিল তো আমাদের, যেটাতে আমি জন্ম হই, সানসেট বেয়ে বেয়ে নিচে চলে যেতাম। বেসিক্যালি আমি হওয়াতে আমার বাবার, যেটা আমরা বলি যেটা ধরে রাখি যে উন্নতি হওয়া, দেন সায়েন্স ল্যাবে উনি দোকান রেখেছিলেন আমার নামে। আচ্ছা আমি না বলি নামটা, স্টিল নাও এখনো আছে। অনুষ্ঠান শেষে বলেন, আমরা মাঝে মাঝে শপিং করতে যাবো। অবশ্যই। প্রিয় শ্রোতা, একটা কথা বলে নিই আপনাদেরকে, যেহেতু উনি অনেক কিছুই না বলি করছেন, উনি আসলে খুব সম্ভ্রান্ত পরিবারের একটা সন্তান, এবং উনি যে কমিউনিটিতে বিলং করেন সেখান থেকে আসলে রেডিও অনুষ্ঠানে লাখ লাখ মানুষের সামনে নিজের জীবনের এই বিষয়গুলোকে ওপেন করা ইজ রিয়েলি ডিফিকাল্ট। কজ আমরা একটা কথা বলি, সামাজিক মর্যাদা বা সামাজিক সম্মান, সেই সামাজিক সম্মানের যে বিষয়টা আমাদের দেশে, সেটা আসলে সেই অর্থে এখনও যে খুব বেশি যুক্তিযুক্ত বা লজিক্যাল ফ্রেমে চলে তা কিন্তু না। তো সেই জায়গাটা থেকে এরকম একটা মানুষ এসে যে নিজের জীবন গল্পটা লাখ লাখ মানুষের সঙ্গে শেয়ার করছেন, এটা অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। সো সেই জায়গা থেকে আমরা আসলে তার মূল গল্পটার দিকেই ফোকাস করবো, নট আশেপাশের কোথায় কি নাম বা এরকম কোনো কিছু, এগুলো ইম্পর্টেন্ট না আমাদের জন্য। জি বলুন। ওকে, আমি শুরু করছি। তো আমি অনেক দুষ্ট ছিলাম, দেখা গেছে যে ভাই আপুর নামে কখনোই তো বিচার তো দূরের কথা, ইভেন ভাড়াটিয়ারা ভাইয়াকেও চিনতো না ঠিক মতো। বাট আমি যে রাস্তার সামনে ক্রিকেট খেলা, মহল্লা টাইপ ছিল তো, ক্রিকেট খেলতাম ছেলে মেয়েদের সাথে, দড়িলা, বৌঝি, সাচেরা, অনেক দুষ্ট ছিলাম, আনবিলিভেবল দুষ্ট। তা আম্মুর ছিল দুষ্টমি করতেছো তো, যে আমাদের বাসায় হচ্ছে নানু বাড়ি থেকে বাঁশের কঞ্চি এনে এটাকে চেঁচে রৌদ্র দিয়ে সরিষার তেল মারার জন্য। আর আমি যেহেতু বড় হতে তো অলরেডি আমাদের বাসায় 2-3টা কাজের মানুষ, আমি কাজের লোকের হাতে বড় হয়েছি, তাদের হাতে খাওয়া থেকে শুরু করে এভরিথিং। আম্মু রান্না বান্না করে নামাজ পড়ে একটু ব্যস্ত থাকতো। নট আমার আম্মু যে হাই সোসাইটির বলে সে একটু অনেক হাই ক্লাস মেনটেন করে, সেরকম কিছু না, খুব সাধারণ ছিলেন উনি। 5 ওয়াক্ত স্টিল নাও এখনও 5 ওয়াক্ত নামাজ, রোজা, সাপ্তাহিক রোজা থেকে শুরু করে একটু কনজারভেটিভ মাইন্ডেড ছিলেন উনি। তো যেখান থেকে হচ্ছে ছেলেদের সাথে কথা বলা মানে প্রেম।
ওই সময় আমি ওই সময় 90s এর বাবা মার কথা তাই বলছি। রাইট রাইট আর আমার তো আমি হচ্ছে মণিপুর স্কুলে পড়তাম, যা তখন কিন্তু মণিপুর স্কুলে একটাই শাখা ছিল। ক্লাস 3-তে মানে ভর্তি হওয়া মানে তুমি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ওরে বাবা, ওকে। তুলনা করা যেটা হতো, আমার বড় মেয়ে এরকম, তুমি এরকম না কেন, আমার বড় মেয়েটা তুমি এরকম না কেন, এটা আসলে ভিতরে ভিতরে না অনেক নিজেকে ছোট করে দেয় একটা বেবিকে। তো অ্যাজ ইউজুয়াল আপু অনেক লক্ষ্মী মেয়ে ছিল। তো আমি করতাম কি, আমি লক্ষ্মী মেয়ে হওয়ার জন্য আমি আমাদের পুরো হোল ফ্যামিলিতে অনেক অল্প বয়সে ক্লাস লাইক আমার 7 বছর বয়সের মধ্যে আমি কোরআন খতম দিই, 5 ওয়াক্ত নামাজ শিখি, শুধু আমার আম্মুকে পটানোর জন্য। কারণ আব্বু তো আসলে বাইরে থাকতো, সরকারি চাকরি যে বাইরে থাকতে হতো, বদলি চাকরি হতো, তারা যত বড় অফিসার হোক না কেন। আর শুক্র শনি বন্ধ পেতো, শুক্র শনি এসেছে তার ব্যবসার কাজে থাকতো। তা আমি আম্মুকেই পেতাম, তো আম্মুকে দেখতাম যে আপুকে অনেক নাইস করে কথা বলে আদর করে, আমার প্রিভিলেজটা বেশি দেয়। হ্যাঁ, তো আমার ছোটবেলা থেকে আমার ভিতরে একটা জিনিস কি অ্যাটেনশন ছিল, Attention আমাকে seeker. সবাই অ্যাটেন্ড করবে, Okay. নট শুধু শুধু অ্যাটেন্ড করবে। তো আমাকে ভালো হতে হবে, বেস্ট হতে হবে। তো দেখা গিয়েছে আমি এরকম অনেক অল্প বয়সে কোরআন খতম দিয়েছি। তো আমার বাবা হোল এলাকায় সবার বাসায় বাসায় জিলাপি বিতরণ করে যে আমার এই মেয়ে কোরআন খতম দিয়েছে। তো আমি মহা খুশি। আমাদের এলাকায় স্টিল এখনো আমি অনেক বিখ্যাত, সবাই আমাকে চিনে, আপু ভাইকে এখনো কেউ চিনে না দাদু Okay. বাড়িতে। যেটা আসলে মেন ফোকাস আমি এখন দিব, হরমোনের কারণ ঘটিত হোক, যে কারণে হোক, আমি খুব দ্রুত একটু বড় হয়ে যাই। আচ্ছা, লাইক আমি ক্লাস 3-4-এ আমাকে মনে হয় আমি ক্লাস 7-8-এ পড়ি, এই টাইপের। তো আশেপাশ থেকে এরকম কথা আসে, এত বড় মেয়েকে নিচে খেলতে দেয়, নিচে খেলতে দেয়। Okay. আম্মু অনেক পিছনের কথাগুলো কান দিত, শুনতো। একটা আছে যে আপনি শুনে এসে আপনার সন্তানদেরকে জিজ্ঞেস করবেন যে আপনি কি কাজটা করেছেন, এরকম কোনো অপশন ছিল না। শুনে এসে ব্যাথ হাতে মারতে থাকবে, এটা করেছিস, নাহলে তোর নামে কেন বিচার আসতো, এটা করেছিস। আমি এই টাইপের ফ্যামিলি বিলং করি। তো হঠাৎ করে আমার কিছু বোঝার আগে আমাকে খেলতে দেওয়া নিষেধ করে দিল। তো কেন? আমার সব কিছু তো আমাকে, আপনি আমাকে আগে স্যাটিসফাই করবেন, আমার যদি মনে হয় যে হ্যাঁ কাজটা রাইট, তাহলে আমি এটা ছেড়ে দেবো। সেখান থেকে আসলে আমার একটু আমার ভিতরে অনেক বড় একটা এফেক্ট কাজ করে। সবচেয়ে বেশি মায়ের আমি খেতাম বাসার ভিতরে। তো আপু ভাইরা খেত না। একটা যেটা হচ্ছে কথায় কথায় যে বড় বোনের মতো হওনি, বড় বোনের মতো হওনি। আবার আবার আপু ভাইয়া যে 1 বছরের ছোট বড়, তাদের মধ্যে যে খুব ফ্রেন্ডশিপ তাও কিন্তু না। আপু আসলে একটু ডিফারেন্ট, স্টিল নাও এখনো ডিফারেন্ট। কি বলবো, সে কারো আপন কাজিনদের সাথে সে কথা বলতে পারে না, দেখলে দৌড় দিয়ে চলে যায়, এই টাইপের। আর আমরা তো বললামই আগে যে আমরা ক্রিকেট খেলেছি, আমার ভাইয়ের বন্ধুদের সাথে আমি ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, ছেলেদের সাথে মানে পুরোটাই মানে কি বলা যেতে পারে উল্টো উল্টো হয়ে গেছে যে কারণে আম্মু আসলে কিভাবে ম্যানেজ করতে হবে ওটাও বুঝতো না হয়তো বা। তো এরকম তো আমাকে যখন আটকে রাখা হতো, আমি কি করব, ঠিক আছে আমার জন্য আইন পাশ করা হলো, তুমি ছাদে খেলতে পারবা, ছাদে যাবা। লোনলি ফিল করা, জানলা দিয়ে দেখতাম যে আমার ফ্রেন্ডরা সবাই খেলছে, আমি কেন খেলতে পারছি না। এটা তো আসলে আমাকে বোঝাতে হবে যে আমি বড় হয়েছি, কেন বড় হয়েছি, শারীরিক কারণে। এগুলো আসলে ওই সময়কার বাবা মা বোঝাতো না, শেয়ারই করতো না। এখনো বাবা মা কিন্তু এটা বোঝায় না। ট্রু। হ্যাঁ, এই জিনিসগুলো অনেক লজ্জার মনে করে, লোনলি ফিল করা। তো আমি এরকম বাউন্ডারিতে বসে পা ঝুলায় রাখতাম, তো যাতে আমাকে কেউ খুঁজে না পায়। আমি সানসেটে বসে পা ঝুলায় রাখতাম, যাতে ছাদ উঠে দেখবে কেউ নাই, বাট আসলে আমি সানসেটে বসা। তো এইগুলো বাইরে থেকে না বিচার আসতো। তো আম্মু এসে কেন করলাম এটা ফ্যাক্ট না, তুই এটা করেছিস বলে মায়ের। এখন যে যে ভাড়াটি আমার নামে বিচার দিয়েছে, তখন ময়লা, নতুন নতুন আইন হয়েছে, ময়লা নিয়ে যাবে বাসার থেকে এসে বাঁশি বাজিয়ে। তো সবাই তো ময়লা বাইরে রাখতো, আমি ভাড়াটিয়াদের দরজার সামনে তাদের ময়লাগুলো ঢেলে দিয়ে চলে আসতাম। ওকে, বুঝতেই পারছেন যে উনি কতটা দুষ্টু ছিল। এবং যেটা হয় যে ফ্যামিলিতে যে বাচ্চাটা বাবা মায়ের কথা শুনে তাদেরকে ধরা হয় সুবোধ, ভালো, তাদেরকে নিয়ে বাবা মা খুব প্রাউড ফিল করে। আর 2-1টা যদি এরকম থাকে তাহলে মানে পুরো মহল্লা জেনে যাবে, এটাই স্বাভাবিক। ইভেন আম্মু কারো কাছে গল্প করছে, কেউ জানেও না আমার সম্বন্ধে, আমার বড় মেয়ে অনেক ভালো, আমার ছোট মেয়ে তো এই খারাপ চঞ্চল। যেটা আমি সাইড থেকে শুনে আমার খারাপ লাগতো যে এই লোকটা বা এই আন্টিটা তো আমাকে চিনে না, একটা ব্যাড ইয়ে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা ছোটবেলা থেকে আমি এরকম শুনে আসতাম। তো এটা আমার ভিতরে আমাকে অনেক একা করে ফেলতো ভিতরে ভিতরে। তো এভাবে চলছে। দেন ছাদে ওঠাও বন্ধ এক সময় আমার, বিকজ অফ থাকে না মহল্লার কিছু ছেলে পেলে। আর আমি তো ভাই মেন্টালি বড় হইনি, তো তারা শীষ দিচ্ছে, বাসার সামনে দিয়ে যেতে গিয়ে শীষ দিচ্ছে। তো কেউ ওই সময় কিন্তু আশেপাশের লোকগুলো আমরা বলতাম BBC CNN আন্টিদেরকে, এগুলাকে। তো এই তো ভাবি আপনার বাসার সামনে দিয়ে দোতলা তাকায় তাকায় ছেলেরা কেন শীষ বাজাবে। আমি ছিলাম না ছিলাম জানলার সামনে, আমার দোষ। আম্মু এসে আবার মার। তো কখনো তো সে জানতে চেতো না যে আসলে কাজগুলো আমি করেছি কি করিনি।
এরকম করে একটা টাইমে গিয়ে চলছে। আর আমার বাবার সাথে সবসময় কথা, আমার বাবা অলওয়েজ, আর যদি বাবা পাশে থাকতো তাহলে মনে করেন মায়ের থেকে বেঁচে গেছি, বাবা পিছন দিয়ে আম্মুকে জড়া ধরে ফেলতো, মারা যাবে না। তো এভাবে চলছে। একটা সময় গিয়ে আমার রিমোটিক ফিভার হয়। আমি একটু অসুস্থ বাচ্চা থাকি, আমি আগে বলেছি 21 দিন থেকে শুরু আমার রিমোটিক ফিভার। তো অনেক ডাক্তার দেখানো হয়েছে, এই তো এখান থেকে আসলে আমার শুরু অসুস্থতার। আর যেটা আমি আগেই বলেছি যে বয়সের আগে যে কারণে সালোয়ার কামিজ পরতে হবে, তোমাকে সালোয়ার কামিজ মেনটেন করতে পারেন না পারেন, তো বাসায় বসে বসে আপনি কি করবেন, আপনি সিরিয়াল দেখবেন। ওই বয়সে কি তখন কিন্তু মাত্র স্টার প্লাস জনপ্রিয় হচ্ছিল, কাসোটি জিন্দিগি কি টাইপের সিরিয়ালগুলো। তো আমি সিরিয়াল দেখতাম, হিন্দি গান দেখতাম। তো আর ছোটবেলা থেকে আমার মধ্যে টিভি দেখে দেখে নাচ হুবহু তোলা, নট হিন্দি, বাংলা, খুব নাচের শখ ছিল। আর আমার আম্মুর কথা হচ্ছে নাচলে কবে উদ্যোগে যাওয়া লাগবে। আমরা কিন্তু কেউ হুজুর ফ্যামিলি না, শুধুই আমার মা কনজারভেটিভ ছিলেন। তো এই টাইপের এভাবে চলছিল। তো ক্লাস 5-এ যখন আমি পড়ি, আমার বাবার খুব সিরিয়াস অসুস্থ, তার কোলেস্ট্রল 600 সামথিং, যে কোনো একটা ছোটখাটো হিট স্ট্রোক করলেও সে মারা যেতে পারে। আমার বড় বোন মাত্র ইন্টার দিল। তো এখন একটু একটু করে তো আসলে আমাদের বাড়ছে, আমাদের ঘর বাড়ি বাড়ছে, জায়গা বাড়ছে। তো এখন বিজনেস তখন ভালো চলতেছে, হ্যাঁ জব আছে, আবার বাড়ি ভাড়াও তো আসতেছে এখান থেকে। তো আব্বু আবার কখনো কি জমাতো না, যেগুলো আমি বলবো না দান খরাতে কখন বলতে হয় না, এগুলো দানের কথা আমি বাদ দিই। তো সে হেল্প করতো। তো ইভেন এমন হয়েছে ভাড়া দিয়ে 3-4 মাসে ভাড়া দিতে পারে না, এসে বলছে ভাই মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে যাও। তো আমি যেখান থেকে শেষ করে এসেছিলাম ক্লাস 5-এ, আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। আবার এর মধ্যে এই অবস্থাতে আমি ক্লাস 5-এ একটা সমস্যা দেখাতে আমি ধাপ মাথা ঘুরে দিয়ে পড়ে যাই। তো অনেক একই ডাক্তার দেখানো, টেস্ট করানো, কোনো কিছু ধরা পড়ে না। লাস্টে দিয়ে পড়ে যে আমি অল টাইম লো প্রেশার এবং আমার নার্ভ অনেক দুর্বল, আমি অল্পতে নার্ভাস হয়ে পড়ি। তো এটুকুই ধরা পড়েছে। তো আব্বু ভেবেছে দুর্বল, তো খাওয়া দাওয়া করালে ঠিক হয়ে যাবে, এই খুব লাইটলি না যেগুলো বলে। এভাবে যখন যেতে থাকে, একটা সময় গিয়ে আমার বোনকে, যে যখন আমার বাবা অসুস্থ হয়ে পড়েন, এখন একটা ছেলে তো লাগে, বড় সন্তান, আমার ভাইও তো মাত্র ইন্টার দিয়েছে। ওরা 1 বছর ছোট বড় হলে কি হবে, একই ক্লাসে তাদেরকে ভর্তি করে দেওয়া হয়েছে। তো সেও এখন তখন মাত্র ইন্টার দিবে বা দিচ্ছে এরকম অবস্থায়। তো যেটা বলে আর কি ওই সময় যে বড় জামাই ছেলের মতো হবে। তো আমার বোনকে বিয়ে দিয়ে দেওয়া হয়। ইভেন আমার বোন রাজি ছিল না, তার কথা কোথাও প্রেম ছিল না, কোনো কিছু ছিল না, জাস্ট একটা গার্জিয়ান দরকার, বাবা যদি হুট করে কিছু হয়। তো যে কারণে আমার বোনকে বিয়ে দেওয়া হয়। এই হচ্ছে উনি আমাদের লাইফে এন্ট্রি করেন, দুলা ভাইটা এইভাবে। ইভেন আমার বাবা একদম হোল ফার্নিচার থেকে শুরু করে যা লাগে 3 বছর এভরিথিং সে বেয়ার করেন। নট তারা কোনো চাহিদা ছিল, আমার বাবাই দিয়ে দিয়েছেন। সে আসলে আমাদের মেয়েদেরকে না অ্যাজ এ ছেলের মতো করে বড় করেছে। তো বাট আমাদের বাসার পরিবেশ, আমি আগে একটু বলিনি, বাসার পরিস্থিতি কিন্তু সব একই চলতো। এই জন্য আমি আর বারবার বলছি না যে মারধর করা, রাগী, এরকম ছেলের সাথে গল্প করা মানেই হচ্ছে তুমি প্রেম করো, ছেলে বন্ধুই হোক। আমি স্কাউট করতাম, তো স্কাউটে কিন্তু ছেলেদের সাথেও কথা বলতে হয়। আর আমার একটাই কোশ্চেন থাকতো, ছেলেদের সাথে কথা বললে কি হয়? আর আমার সে মা হচ্ছে কথা বলা যাবে না। তো তা অ্যাজ ইউজুয়াল আমার মা ধরিয়ে নিয়েছে, আমার ক্যারেক্টার একটু ঝামেলা ছিল, আমি আমার বড় বোনের মতো হইনি। তখনও পর্যন্ত আমার লাইফে কখনো প্রেম ভালোবাসা এগুলো কিছু ছিল না। আমি খুব ডান পিটে ছিলাম, আমি আগেই বলে নিয়েছি। তো যখন আমি ক্লাস 6-এ পড়ি, হঠাৎ করে শ্বাস টান ওঠে আমার, প্রচণ্ড অজ্ঞান হয়ে শ্বাস টান ওঠে। তো আবার আব্বু ডাক্তার দেখানো হয়। তো তখন ডাক্তার একটু বলেছে যে ওনাকে একটু প্রেশার কম দিবেন, উনি মনে হয় প্রেশার ফিল করছে অনেক বাসা থেকে। তো এই তো প্রেশার কম মানে কি, পড়াশোনায় প্রেশার কম, এটা কি কোনো বাবা মা মেনে নেয়? তো আমার জন্য 4টা টিচার, ক্লাস 8-এ পড়ি, ক্লাস 9 উঠবো সামনে অ্যাজ ইউজুয়াল। আমার আপু সায়েন্স ছিল, বাট আমার বাবার শখ ছিল আমাকে কমার্সে দিবে, আমি সিএ পড়বো। তো যখন ক্লাস 7-এ পড়ি, উঠি, এভাবে চলে যায় কিছুদিন। কিছু হলেই মানে প্রায় সপ্তাহে 1-2 দিন আমার এরকম শ্বাস টান উঠতো, বাসায় সিলিন্ডার রাখা হতো, দেওয়া হতো। মানে এতটা আসলে বুঝেই নেই যে এটা অন্য সেক্টরেও সাইড এফেক্ট হতে পারে। নর্মাল ব্লাড টেস্ট হতো, ইউরিন টেস্ট হতো, ডাক্তাররা যা তো টেস্ট আছে সব দিত, আসলে মূল যে টেস্টটা এটা কেউ করাতো না। তো বলেছি একটু প্রেশার কম দিবেন তাকে, এতটুকুই। অলরেডি আমরা তখন, আমি যখন জাপুর বিয়ের পরে ক্লাস 6-এ, আমি তখন অলরেডি মিরপুর থেকে গুলশান শিফট করি। এইটা আমার জন্য অনেক বড় একটা আঘাত ছিল, বিকজ অফ ভিতরে আমি যেখানে আমার জন্ম, আমার কাছে আসলে টাকা পয়সাটা অনেক বড় ফ্যাক্ট ছিল না। ছোট একটা ফ্ল্যাট ছিল, ছোট বাসা ছিল, তো একই বিল্ডিংয়ে চাচা ফুপিরা থাকতাম। এই সারাদিন দৌড়াদৌড়ি, দরজা লাগানোর দরকার হতো না। তো যখন গুলশানে আসি, তো আমার খুব দুঃখ ছিল মিরপুরে আমার একটা বেডরুম নাই কেন, আমার একটা পার্সোনাল বাথরুম নাই কেন। কারণ আপু যখনই শ্বশুরবাড়ি থেকে বেড়াতে আসতো, আমাকে
আমার বেডরুম থেকে বের করে দেওয়া হতো, এটা অনেক দুঃখের ছিল। তো গুলশানে আমাদের ফ্ল্যাটটা হচ্ছে 3500 স্কোয়ার ফিট, আপনি মেবি বুঝতে পারছেন, বিশাল বড়। 3500 স্কয়ার ফিট আর ওইটা গুলশানের ফ্ল্যাট, ছিল মানে 2 বেডরুম একটা ছোট্ট বাসা। মানে ওকে, 2 বেডরুমের বাসাটা কোথায়, মানে মিরপুরে? এটা মিরপুরে, যেখানে আমার জন্ম ছিল, আমার দাদু বাড়িটা। সো 3500 স্কয়ার ফ্ল্যাটে যখন আপনারা আসলেন তখন তো এটা একটা সমুদ্র সেই তুলনায়। হ্যাঁ, এবং শুধু তা না, এই ফ্ল্যাটটার যে মাস্টার বেড বলা হয়, ড্রেসিং রুম কম সহকারে যে রুমটা, মাস্টার বেড আমার বাবা আমাকে গিফট করে, এবং 5 পার্টের আলমারি সহ। আর সেকেন্ড বেডরুমটা তারা নেয়, থার্ড বেডরুমটা আমার ভাইকে দেওয়া হয়। তো সে জাস্ট চোখ ধরে এসে নিয়ে রুমটার সামনে নিয়ে যায়। আমি আপনাকে বুঝাতেই পারতেছি যে কত স্কোয়ার ফিট হবে একটা রুম। সেটা হচ্ছে একটা ড্রেসিং রুম সহ, একটা হাইলি মানে কি বলে এটাকে, ফিটিংস লাগানো টয়লেট, এই টাইপের 5 পার্টের একটা আলমারি। তো আমার বাবা এসে বলে, আমার এই মেয়েটা আমার কাছে জীবনে একটা জিনিসের জন্যই কান্না করেছে, আমার একটা বাথরুম নেই, আমার একটা পার্সোনাল বেডরুম নেই। ওকে ভাইয়া, এখানকার পরিবেশটা তখন আশেপাশে আমাদের জাস্ট আমাদেরটা বিল্ডিং ছিল, বাকি সব নিচতলা বা ডুপ্লেক্স তখন 1 নম্বরে। এবং আমি একটা সে দিতে চাচ্ছি, আমি চাচ্ছিলাম তার নামটা আসুক। এটা হচ্ছে যে বাড়িটা, আচ্ছা আচ্ছা, গান করে যে তাদের নানা বাড়ি, এটাই ফার্স্ট। তখন উনি জজ ছিলেন, তো উনি বাড়িটা হচ্ছে লোন করে দেন, হচ্ছে 1 বিঘার উপরে বাড়িটা, ওইটা উনি রেডি করেন। কিন্তু তার ছেলেরা অনেক আগে রেডি করেন, জজ সাহেব ছিলেন। তো তার ছেলেরা দুঃখবশত লোন খালি ভাড়া তুলে খেয়েছেন, লোনটা শোধ করেন নাই। তো ইসলামী ব্যাংক তখন এটা বাজেয়াপ্ত করে নেয়। তখন হচ্ছে ব্যাংক থেকে এই ফ্ল্যাটগুলা আমার বাবা তখন কিনে 2টা ফ্ল্যাট একসাথে 3500। ওকে ওকে, দোতলায় থাকি আমরা, স্টিল না এখনো। তো আপনি আসলেন, ফ্ল্যাটের রুমটা পেলেন, তারপর? হ্যাঁ, তো সবই ঠিক আছে, এক্সাইটমেন্টে ভাইয়া বাসা গুছিয়েছি, রুম গুছিয়েছি, তারপরে না আর ভালো লাগে না। এখানে কোনো হাউকাউ নাই, শব্দ নাই, কেউ কারোর সাথে মিশে না। নিচে গেলে অপোজিট থেকে দারোয়ান ড্রাইভার আছেন কীভাবে তাকিয়ে থাকে, এটা তো ওইরকম টাইপের না। নিচে হাঁটার মতো হাঁটতেও যাওয়া যায় না, এখানে কেউ হাঁটে না। মানে একটা কি বলে, ছোট একটা ডোবা থেকে আপনাকে সমুদ্রে এনে ফেলে দিয়েছে, কিন্তু আপনাকে সাঁতার শেখানো হয়নি, বিষয়টা হচ্ছে এরকম ছিল। ওকে, তো আমার বাবা তো তার বেস্টটা দিয়েছে তার সন্তানদেরকে, সে বেস্ট করেছে। কিন্তু আমি খুব লোনলি হয়ে গেলাম। ভাইয়া রুমটা অনেক দূরে, সে দরজা লাগিয়ে রাখে। আর আপু তো তখনও পাশের ফ্ল্যাটে আসেনি। তো আম্মু আব্বু রান্নার মতো করে এক রুম থেকে আরেক রুমে কলিং বেল বাজানো লাগে। আগে তো এরকম ছিল না, আমরা সিঁড়ির কাছে দাঁড়িয়ে ডাক দিতাম, কাকা আপনাকে আম্মু ডাকে। ওইটা মজার ছিল, 2 ইউনিটের বাড়ি ছিল, অনেক মজার ছিল। আমি যে তখনও লোনলি হয়ে গেছি আমি না বুঝিনি। তো ক্লাস শেষ করে বাসায় আসতাম রাতে 9:30 10টায়, এসে একটু ফ্রেশ হয়ে 10টা 11টার দিকে আবার 11টার দিকে পড়তে বসতাম, রাতে 1:30 2টা পর্যন্ত পড়ে ঘুমাতাম। লাইফ একটা মেশিন হয়ে গিয়েছে ফর দূরত্বর কারণে। গাড়ি তো আগে থেকেই ছিল মিরপুরে, বাট পুরো গাড়িটি আমাকে দিতে হলো পার্সোনালি, যেহেতু আসা যাওয়ায় মিরপুর টু গুলশান সবই ঠিক আছে। বাট আমার ভালো লাগে না। আমার কাজিনরা কেউ বিকাল হলে সবাই চলে আসতো, চাচু ফুপিরা সবাই চা বানানো হতো 10 কাপ 12 কাপ, হই হুল্লোড় ওইগুলো নাই। তারা আর এত দূর আসতে পারে না, স্বাভাবিক। আর এখানে জোরে কথা বলা যায় না, এটা হচ্ছে কি বলে স্ট্যাটাস। দেন হচ্ছে এটা খেয়াল করবেন, এটা দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা নগর জীবনে এরকম স্ট্যাটাস সবাই ফেস করি। ওকে, হ্যাঁ। তো আপনার এবং এই স্ট্যাটাসের পর একটা শিশুর কি অবস্থা হয় সেটা একটা ব্যাপার। হ্যাঁ বলুন। আমার বাবার সবচেয়ে বেস্টটা দিয়েছে তার সন্তানদেরকে, সে কষ্ট করে। তখনও পর্যন্ত তার শার্ট প্যান্ট গনা যাবে হাতে গোনায়, অথচ আমার মেয়েকে 5 পার্ট, মানে আপনিও বুঝতেছেন কি বিশাল বড় আলমারি, এত কাপড় চোপড় আমার। তো সে তো বেস্ট দিয়েছে, আমি তাকে দোষ দিতে পারছি না। কিন্তু আমার তো ভালো লাগছে না, আমি বদ্ধ হয়ে গেলাম। ভাইয়ার নর্থ সাউথে ভর্তি হয়ে
হই হুল্লোড় কান্নাকাটি নাকি লাগলো, আমি তো বলতে পারি না কিছু, আমি কোনো সেন্স আমার কাজ করছে না। আমি ছোটবেলার আবল তাবল কবিতাগুলো যেগুলো ছোটবেলায় শেখানো হতো, সেই ছোটবেলায়। বিউটিফুল। সি দিস ইজ আ মুভি থিং, মানে মনে হচ্ছে একটা ছবি দেখছি চোখের সামনে। একটা মেয়ে তার ভিতর থেকে যে কষ্টটা সেটা সে একদম ক্রিটিক্যাল মোমেন্টে ফেস করছে, অথচ আমরা যারা মানে খুব রেশনাল জীবনযাপন করি, সকল রেশনাল জীবন, তারা আমরা চিন্তা করছি এটা সমাধান কি হতে পারে, নিশ্চয়ই জিনে ধরেছে। আচ্ছা জিনে ধরলে অন্য কোনো সমস্যা? তো ফুপিদেরকে ডাকা হয়েছে, তো ফুপিরও সেরকম কান্নাকাটি, তো আব্বুগুলো বিশ্বাস করে না, তাবিজ এই সেই। স্টিল নাও সিঙ্গেল, আমার মা এখনো আমাকে ছাড়ে না এগুলোর বিশ্বাস দিয়ে রেখেছে। তো যাই হোক, তো কি হয়েছে, আব্বু মানসিক ডাক্তার কে বেটার, আমার বাবা একমাত্র বলেছে। তো মোহিত কামাল স্টিল নাও এখনো সে বেস্ট, আমি তার নামটা আমি চাই সবাই শুনুক। ঠিক আছে, অনেকে জানেন। আরেকটা ডাক্তার ছিল, আমি চাই না তার নামটা জানানো হোক, উনি শক ট্রিটমেন্ট দিতেন, উনিও তখন অনেক বেস্ট ছিলেন, বাট ওনার ট্রিটমেন্ট ওয়ে ছিল কারেন্টের শক দেওয়া, কারেন্টের। আর মোহিত কামাল ছিলেন যিনি হচ্ছে আপনার কাউন্সিলিং করে করে ওষুধ দিয়ে উনি ওয়ান অফ দ্য বেস্ট, এবং আমার লাইফটাকে আজকে অনেক বেটার পর্যায়ে আনার জন্য ওনার অনেক হাত আছে। তো ওনাকে থ্যাঙ্কস দিতে চাই যে ভাগ্যিস উনিও তখন আস্তে আস্তে উঠছিলেন। তো মোহিত কামালের কাছে আব্বু আমাকে নিয়ে যায়। তো ফার্স্টে জাস্ট 3-4 দিন পরে আমি একটু নর্মাল হই, সুস্থ হয়ে যায় নর্মাল। তো ফাইন, 2-3 দিন পরে ডাক্তার খালি বলেছে যে ওকে কোনো প্রেশার দিয়ে না, কোনো কিছুতে প্রেশার দিয়ে না, ওর যা ইচ্ছা করুক, এতটুকু বলে ছেড়ে দিয়েছেন 3-4 দিন পরে। তো এরকম 1-2 সপ্তাহ যায়, আবার আমি সেম অসুস্থ হয়ে পড়ি। তো পড়াশোনা একটা ব্যাঘাত ঘটছিল, কিন্তু অনেক বড় একটা, এইভাবে চলতে থাকলো। আবার অসুস্থ হয়ে গেলাম, আবার ডাক্তারের কাছে নিয়ে গেল। তো দেন ডাক্তার এবার টেস্ট থেকে শুরু করে যা ছিল সব করালো। আমার যে খালাটা আমাকে বড় করেছেন, কাজের লোক, রাহেলা খালা, উনি প্রায় 17 বছর আমাদের কাছে কাজ করেছেন, উনি এভরিথিং করেছেন। এবং আমি আমার মায়ের পরে সেকেন্ড স্থান আমি ওনাকে দিই। ঘৃণা ছাড়া উনি আমার টয়লেট থেকে শুরু করে এভরিথিং পরিষ্কার করেছেন। তো দেন আমার অসুখটার নাম একটা বের করেন, সেটা হচ্ছে মাল্টিপার্সোনাল ডিজিজ, মাল্টিপার্সোনাল ডিসঅর্ডার যেটাকে বলে। হ্যাঁ, সেকেন্ড, তখন আবার ওই রোগটা এত কেউ জানতো না, বুঝতো না। এবং পাশাপাশি কিন্তু আমার দরবেশ হুজুর সব চিকিৎসা চলতে থাকে, বুঝতে পেরেছি। আমার বাবা ওইটা চালায়, আমার মা এটা চালায়, যেদিক দিয়ে সুস্থ হয় যেটা হয় এই টাইপের। এবং দুধ দিয়ে গোসল করানো, 100 কেজি দুধ। আমি এই অসুখটার কথা আমি অনেক শুনেছি, বাট আমি কখনো এই ধরনের মানে ডিরেক্টলি ধরনের পেশেন্টের সঙ্গে আমার কখনো কথা বলা হয়নি। যেটা হয় যে মাল্টিপার্সোনালিটি ডিসঅর্ডার মানে একজন মানুষ এত বেশি এক্স্যাক্টলি বিলং করে, এবং সে বিলং করাটা দেখা যাবে যে সে এমন হতে পারে যে আমার লিসনারদের জন্য একটু বোঝার জন্য একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যে সেই যেই মানুষটা যে মানুষটা সে হতে চায়, কিংবা মারাত্মক রকমের স্ট্রেসে থাকলে সে যেভাবে প্রতিবাদটা করতে চায়, নর্মাল লাইফে থাকলে সে প্রতিবাদটা করতে পারে না, কিন্তু ওই ডিসঅর্ডারটা বা মানে ওই কনভার্সনটা তখন তাকে ওই জিনিসটাতে হেল্প করে। সুতরাং আমাদের গ্রামে গঞ্জে অনেক জায়গাতেই দেখবেন, বিশেষ করে এই ধরনের, এটা মেয়েদের মধ্যে বেশি দেখা যায়, কারণ তারা অনেক বেশি চাপে থাকে। সো এটাকে উনি যেটা বলছেন মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার, এটার আরও একটা টার্ম আছে যেটাকে বলা হয় কনভার্সন ডিসঅর্ডার। মানে একজন মানুষ অন্য একটা রূপে কনভার্ট হয়ে তখন ওই মানুষের মতো আচরণ করা শুরু করে, যেটা আমরা গ্রামে গঞ্জে জিনভূতের আসর বলে অনেক সময় মনে করি। রাইট। তো আমরা এমনিতেই যে কিন্তু আমি নর্মাল থাকতাম, তো হঠাৎ অসুস্থ হয়ে পড়তাম ওই টাইপের। বেসিক্যালি আমার ভিতরে একটা বাচ্চা সুলভ ওই বিষয়টা আসলে রয়ে যায়। তখন উনি বলেন যে 10 লাখে এরকম একজনকে পাওয়া যায়, তো ওকে কোনো প্রকার কোনো কিছুর জন্য কখনো না করবে না। ছোটবেলা থেকে যে আম্মু যে মারতো, আপুর সাথে তুলনা করতো, আমার নিজেকে ছোট ভাবতাম। তো এই আদরের অভাব, আমাকে মনে হতো আমাকে আম্মু আদর করে না, আমাকে কেউ আদর করে না, এই বিষয়গুলো আমার ভিতরে রয়ে গিয়েছিল। অতিরিক্ত শাসন, আসলে আমাদের সন্তান আমরা দুই রকম হব, এটাই কিন্তু স্বাভাবিক। বাট আমরা বাবা মারা করি কি, একই রাস্তায় সবাইকে ট্রিট করি। তো আমার গল্পের এটা একটা দিক ছিল যেটা আমি আসলে বলতে চাচ্ছিলাম, যে কারণে আজকে আমি এই রোগে আক্রান্ত হয়েছিলাম। তারপর যেহেতু রোগটা সিগনিফাই করতে পারলো যে আসলে কি প্রবলেম, তো ডাক্তারের নিষেধ অনুযায়ী সম্পূর্ণ পড়াশোনা স্টপ করে দেওয়া হলো। আর বলা হলো যে এক্সট্রা কারিকুলাম যা করে ওটা চালিয়ে যান, আর টোটালি কোনোভাবে কোনো প্রকার বকা ধমক কিছু করা যাবে না, টোটালি না, মানে কোনো প্রকার প্রেশারও না ওয়ার্ডটা বলা যাবে না। তো যথাযথ করে আব্বু অলরেডি বিজনেস অফ করে দিয়েছে, আর দরকার নেই আমাদের তো কষ্ট করার। তো যে কারণে আমার টোটালি পড়াশোনা স্টপ। তো আমি জাস্ট নাচ করি, নাচ নিয়ে থাকি। তখন আম্মু চুপ, আম্মু তো পারে না আসলে বকা না দিয়ে থাকতে। আম্মুর সে ছিল এগুলো আছে, অভিনয় করতেছে, এগুলো কিছুই না, একটু ধরলাম হয়তো বা একটু প্রবলেম হয়েছে, যতটুকু যাচ্ছে বেশি হচ্ছে। আব্বুর কথা হচ্ছে তুমি কোনো কথাই বলবো না, তুমি ওর থেকে 100 দূরে থাকো, তুমি ওর সাথে কোনো কথাই বলবো না, এই টাইপের।
তো স্বাভাবিক, যেহেতু আমি পুরোপুরি দমে তখন নাচ নিয়ে ব্যস্ত, যেটা হয় তখন টিভিতে আমি নাচ সব ধরনের প্রোগ্রাম করি নাচের, মানে সেটা চ্যানেলাই হোক, এটিএন হোক, এই টাইপের। অলরেডি বিটিভি লিস্টেড শিল্পী হইলাম নাচের ইয়েতে, এরকম নাচ নিয়ে ব্যস্ত। তো আমি আর ওই চ্যানেলটার এখন আপাতত নাম নিতে চাচ্ছি না। তো অলরেডি আমি এখন জাস্ট চ্যানেলটার নাম নিই, পার্সনটার নাম না নিই, কারণ ওই চ্যানেলটা এখন নাই। এনটিভিতে একটা নাচের প্রোগ্রাম হয়, তো একটা ঈদের প্রোগ্রামে নাচে আসিফের একটা গানে নাচের জন্য আমাদেরকে ডাকা হয়। তো শুটিং হবে, তো শুটিংটা হয় আসলে সাভারেরও ওই সাইডে, প্লেসটার নাম আসলে আমার এখন এই মোমেন্টে মনে নেই। তো আমরা পুরো নাচের দল যাই। তো নাচের শুটিংয়ে বর্তমানে উনিও আরেকটা চ্যানেলে এখন অনেক ভালো একটা জায়গা বা ডেজিগনেশন নিয়ে আছেন, এবং আমি যার কথা এখন বলছি দুজনই এখন দুটা বেসরকারি চ্যানেলে দুটা মানে জায়গা দখল করে আছেন। হ্যাঁ, তো আমি ওদের নামগুলো বলছি না। তো তখন দুজনই এনটিভিতে ছিলেন, একজন এনটিভির প্রডিউসারে ছিলেন, আরেকজন তার হচ্ছে তখনও অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন এনটিভিতে, তো হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং হিসেবে ওরকম টাইপের। তো আমরা এরকম এনটিভিতে শুটিংয়ে যাই নাচ করতে, আর আরেকজন মেয়েকে পাশাপাশি জাস্ট ফান করে বলতে থাকি যে আরে আমাদেরকে কি দেখাবে, যারা সুন্দরী সুন্দর তাদেরকে দেখাবে, যদিও আমি একটু শ্যামলা, আমি জানি। তো পাশ থেকে পিছন থেকে যে তখন ডিরেকশন দিয়েছিলেন উনি তখন পিছন থেকে বলে বসেন যে আপনার ধারণাটা ভুল। তো আমরা পিছন দিয়ে তাকিয়ে দেখি যে আসলে পিছনে ডিরেক্টর যে ডিরেকশন দিয়েছিলেন প্রডিউসার উনি দাঁড়িয়ে আছেন। তো জানলে তো আমরা বলতাম না, আমরা তো সাবান দিয়ে মুখ ধুতে ধুতে কথাটা বলছিলাম। তো আমরা সরি ভাইয়া বলে এখান থেকে ব্যাক করে চলে আসি যখন গাড়িতে বসি, আমার আম্মু যায়, আমার সব শুটিং আমি আম্মুকে নিয়ে যাই, কখনো একা যেতাম না আমি, আমার কেমন যেন আনেজি লাগতো। তো শুটিংয়ে যখন গাড়িতে বসবো আমি তাদের এনটিভির, তো এর মধ্যে উনি সামনে এসে বলে যে আমার ডাক নাম থাকে একটা, আমার নামটা জিজ্ঞেস করে, আমি আমার নামটা বলতে যাচ্ছি না, ডাক নামটা ফাইন। তো বলছে যে আপনার নাম্বারটা দেওয়া যাবে, তখন অলরেডি আমি আমার হাতে দুটো ফোন, তো এরকম নাম্বার দেওয়া যাবে বলাতে আমি তাকে যে নাম্বারটা নাচের টিচারদের কাছে সবার কাছে দেওয়া, আমি পার্সোনালি ইচ্ছে করে সেই নাম্বারটা দিই। সে আবার দেখেছিল আমার হাতে দুটো মোবাইল, তো সে আমাকে নাম্বারটা দেওয়ার পরে সে ইচ্ছে করে ফার্স্ট একটা ভুল নাম্বার দেই, একটা ডিজিট, সাথে সাথে যে সে আবার ট্রাই করে দেখবে এটা তার আমি বুঝিনি। তো তৎক্ষণাৎ এখানে দাঁড়িয়ে ফোনটা ট্রাই করে বলে যে ফোনটা ঢুকছে না, আপনি মনে হয় ভুল নাম্বার দিয়েছেন। সে একটা চ্যানেলের অলরেডি প্রডিউসার হিসেবে আছেন। আমি কি বলবো, আমি সরি ভাই, আমি ধরো নতুন নাম্বার নিয়েছি, তো আমি ভুলে গিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা বলেন, আমি ফোন দিয়ে দেখছি। আমি নাম্বারটা তাকে দিয়ে দেওয়ার পরে ফাইন। তো আমাকে আমার নাচের টিচার বলতেছে কি ব্যাপার, ডিরেক্টরের নাম্বার দাও না কেন, তোমার জন্যই তো ভালো। হ্যাঁ, কি বা ভালো হবে ভাই, আমার জাস্ট নাচ করা ছাড়া কখনো লাইফে মডেল হবো, নায়িকা হবো, এগুলোর কখনো কোনো শখ ছিল না। আমি নাচকেই শুধু ভালোবাসি, ছিল না এখনো। তো আমি বাসায় চলে আসি, 2-3 দিন পরে এরকম মাঝরাতে একটা ফোন আসে, আমি তো নাম্বার সেভও করে রাখিনি, আমার দরকারও নেই। তো রাত থেকে এরকম ফোন আসে, ফোনটা আমি পিক করে হ্যালো বলি, কে বলছেন? তো বলছে যে আপনার পরিচিত, কথা বলা যাবে? আমি জি বলেন, ভালো আছেন? আমি আপনার আর কোনো কথা আছে? আমি তো আগে বলেছি আমি একটু ধর্মার কার্ড। তো আমি আর কোনো কথা আছে না, কথা ফোনটা রাখ বলে ফোনটা রেখে দিয়েছি আমি। তো এরকম আবার 2-3 দিন পরে ফোন দিয়েছে, যখন দেখা যায় তার পরিচয় ছাড়া আমি কথাই বলতেছি না, দেন সে পরিচয় দেওয়ার পরে হ্যাঁ ভাইয়া বলেন। পরে বলতেছে যে ভালো আছো? জি ভালো। খেয়েছো? জি খেয়েছি। আবার রেখে দিচ্ছে। সকালে খাবারের খোঁজ নিচ্ছে, দুপুরে খাবারের খোঁজ নিচ্ছে, রাতে খাবারের খোঁজ নিচ্ছে। ফাইন। আর অলরেডি বাসা থেকে একটা পড়ার গ্যাপের কারণে তো কেউ আমার মার মাথায় অলরেডি ঢুকাচ্ছে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিলে ঠিক হয়ে যেতে পারে, সব ভূত মাথা থেকে নেমে যাবে, এই টাইপের। তো আমি এরকম প্রায় এরকম ফোন আসে। এখন আমার একটা ফ্রেন্ড অলরেডি স্কুলের, সে আমাকে একদিন একটা ফোন দিয়েছে, সে অলরেডি তখন প্রেম করছিল। তো ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলা লাগবে, সারা রাত আজকে একটা মোবাইল পেয়েছে, তো জানে সবাই আমার কাছে টাকা থাকতো, তো তখন হচ্ছে কার্ড পাওয়া যেত, ভাই ফ্লেক্সিলোডের কোনো নেই, ওয়ে ছিল, বের হয়নি, 30 টাকা করে কার্ড। তো এখন আমার ওই ফ্রেন্ডটা আমাকে বলে যে প্লিজ যেমনে পারো আমাকে একটা কার্ডের ব্যবস্থা করে দেয়। তো তখন গুলশান মানে ওই আমলে বুঝছেন মাকড়ি বাজারের পরই শ্মশান, এত দোকানপাটিগুলো কিন্তু কিছু ছিল না, অফিস এগুলা সব শ্মশান হয়ে যেত। আর আমি বাসা থেকে কি বলে বা সন্ধ্যার পরে মাগরিব বাজানোর পরে বেরোবো,
কি বলে বের হবো আমি আম্মুকে। তো এর মধ্যে ওই লোকটা আমাকে ফোন দেয়, অ্যাজ ইউজুয়াল, সন্ধ্যায় নাস্তা করেছো কিনা। তো যেটা এখন ওই সময় আমি অলরেডি, উনি প্রায় এক সপ্তাহের মতো কিন্তু আমার সাথে কথা বলছেন, জাস্ট একটু বলে ফোনটা রেখে দেন। আমি আর কথা বাড়াই না বলতে উনিও বাড়ায় না। খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। আমি পাল্টা জিজ্ঞেস করি না আপনি খেয়েছেন কিনা। তো এখন এই টাইমে উনি ফোন দেয় যখন, আমার মাথায় এটা আসে, তখন আমি তাকে বলি যে ভাই আমাকে একটা হেল্প করতে হবে, আপনি জাস্ট আমাকে একটা নাম্বার দিব, ওই নাম্বারে একটা 300 টাকার কার্ড কিনে আপনি জাস্ট ওই নাম্বারটা একটু মেসেজ করে দিবেন, কার্ডের ইয়ারটার নাম্বারটা ক্র্যাচ করে ওটা মেসেজ করে দিবেন, আমি আপনাকে কাল সকালবেলা একটা কার্ড কিনে নাম্বারটা আপনাকে দিয়ে দিব। তো বলে কি হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, আমি কি আপনি শিওর পারবেন তো? ওখানে আপনার দেওয়া লাগবে না। আমি না আমি তো দিব, আপনি একটু হেল্পটা আমাকে করে দেন। আমি বলবো যে আসলে এটাই মনে হয় আমার কাল হয়েছিল, তার থেকে হেল্পটা নেওয়া। তো হেল্পটা নিয়েছি। তো সে রাত্রেবেলা আবার ফোন দিয়েছে, হ্যাঁ আপু আমি হেল্পটা করে দিয়েছি। এখন একটা মানুষ হেল্প করে দিয়েছে আমার ফ্রেন্ডকে, একটা 300 টাকার কার্ড, আমি আদৌ টাকাটা ফেরত দেবো কিনা সে আমাকে চিনে না, আমার বাসার ঠিকানা জানে না। আমার লোকের সাথে তো দুটা কথা ভদ্রতার খাতিরে আমাকে বলতেই হয়। তখন আমি প্রথম বলি যে ভালো আছেন কিনা, হ্যাঁ কেমন আছেন, আচ্ছা আপনি খেয়েছেন, হ্যাঁ খেয়েছি, জাস্ট দুটো কথা জিজ্ঞেস করে আমি ফোনটা রেখে দিই। পরের দিন সকালবেলা আমি আবার 300 টাকার কার্ড কিনে, তখন অ্যাক্টেল ছিল, রবিতন অ্যাক্টেল কার্ড কিনে তো তাকে আমি মেসেজ করে দিই যেটা বলেছি আমি করব। তো সে আবার ফোন করে কেন এটা করলেন হ্যান ত্যান আপনি করে। আর যেটা হয় কি আসলে যারা এই টাইপের চ্যানেলগুলোতে, এই টাইপের পজিশনগুলোতে আছেন, আমি এক ধরনের কথা বলছি, চ্যানেল না বা ফ্রিল্যান্সিং না, যারা আসলে ডিরেক্টর বলেন, সৃষ্টিশীল মানুষ যারা সৃষ্টি করে, তাদের কথা বলার ধরন, ওরা আবার থিয়েটার করা, তাদের কথা বলার ধরন থেকে শুরু করে আপনি জাস্ট শুনতেই থাকবে, তাদের বচনভঙ্গি, তাদের কথা বলার স্টাইল, আপনাকে সম্মান দেওয়ার স্টাইল, আপনি স্ট্যান্ডার্ড হয়ে যাবেন। ভালো লাগে কথা বলছি ঠিক এই সময় কপালটা পড়ে আসে, ডিজুজ আসে। 1 মিনিট কথা বললে সারা রাত ফ্রি। হ্যাঁ হ্যাঁ। তো এখন ভাইয়া আমি 300 করে কাট করে অলরেডি সারা রাত শেষ করে দিচ্ছি, উপর থেকে 300 টাকা কাট কিনে সারা রাত শেষ করে দিচ্ছি। মানে এই লেভেলে চলে গেছেন আপনারা? হ্যাঁ অবভিয়াসলি কথা হচ্ছে, দেখা কিন্তু তখনও হয় না, আচ্ছা ফোনে 1-1.5 মাস টানা এরকম কথা হয়েছে, এই টাইপের চলছে। তো অলরেডি বাসা থেকে আমার বিয়ের প্ল্যানিং চলতেছে। তখন পড়াশোনা মোটামুটি স্টপ? না পুরাই স্টপ, শুধু মোটামুটি না, তারও 1-1.5 বছর থেকে কোনোমতে করে আমি 8টা কমপ্লিট করি। ও ওকে ওকে। তো এরকম কথা বলতে বলতে বাসা থেকে বিয়েও আসতেছে, দেখা তো করতে হবে একদিন, এরকমটা 2 মাস 1.5 মাস কথা বলেছি ফোনে, যেটা আসলে হয় আর কি। আমি আসলে লোনলি ছিলাম, উনিও কথা বলছিলেন, হয়ে গিয়েছে একটা, ভালো লাগছিল সামহাউ, খুবই ভালো লাগছিল। আশেপাশে প্রজাপতি উঠছিল, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি ভালো লাগছে, সেটা সত্য কথা ভাইয়া, ট্রু। তখন বকা দিলেও ভালো লাগে, চুরি করে দেখেন একই চুরি যদি বারবার আগেও করেছে, আম্মুর হাতে বকা খেয়েছি, তখন মন খারাপ হচ্ছে, তখন কিন্তু ভালোই লাগে, আল্লাহ চুরি করে এসে বকা খাইছে তো কি হয়েছে, এটা কোনো বিষয় না। তো ফাইন, তো দেখা করব, কোথায় দেখা করব, তার অফিসের নিচে আমাকে ডাকায়। তো আমি যাওয়ার পরে আমাকে উপরে নিয়ে যাওয়া হয়, অফিস রুমে বসে আমি জাস্ট 10 মিনিট কথা বলে চলে আসি। তখন এটা তো দেখা করা হয় না, এখন তার সাথে একদিন দেখা করতে হবে। তো কোথায় যাব? আর আমি খুব ছোটবেলায় মিরপুর বেড়িবাঁধের দিকে, তখন বটতলা যে বলে, আমরা এখানে খুব খেলতে যেতাম, স্কুল ফাঁকি দিয়ে চলে যেতাম বান্ধবীরা সব মিলে। তো আমি ঠিক আছে ওখানে আসেন, তখন ওই জায়গাটা এতটা খারাপ হয়নি বা এত রেস্টুরেন্ট টাইপের জিনিসগুলো হয়নি। তো উনি আসলেন, আমার সবচেয়ে অপছন্দের কালার পরে, সেটা হচ্ছে ইয়েলো টি শার্ট পরা, আমি আমার লাইফে চোখে দেখতে পারি না। তো সে আসার পরে আমি দূরের থেকে দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল। তো আমি তারা বলতেছিলাম যে এই টি শার্ট কেন, পরে বলে যে আমার এই কেন, কি সমস্যা, এই কালার কেন? তো এটা নিয়েই প্রায় আমি রাগারাগি, আমার এই কালারটাও পছন্দ না। দেন আমি ওদিন তাকে সব বলি, আমার মানসিক অসুস্থতার কথা, পরিবারের কথা। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা মেয়ে, তো আমি সবকিছু সত্য বলতে পছন্দ করি। তো যে কারণে হচ্ছে আজকে এখানে আমি, যদিও আমি বলছি যে নামগুলো বলা যাবে না, তারপরেও এটা এখানে আসতে অনেক সাহস লেগেছে। অফকোর্স ডেফিনেটলি, আমি সেটা প্রথমেই বলছিলাম যে আপনার মতো ফ্যামিলির জায়গাটা থেকে এই জায়গাটা এসে এত কিছু বলা, যেখানে অনেক মানুষের মান সম্মানে টানাটানি হয়ে যেতে পারে, সো ভেরি হাই লেভেল, তো সেই জায়গাটা থেকে আপনি লাখ লাখ মানুষকে জানাচ্ছেন, অফকোর্স ইটস আ ব্রেভারি ওয়ার্ক। হচ্ছে এই আমার আম্মুর থেকে জাস্ট 1 ঘন্টার কথা বলে আমি বের হই, তো 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা হয়ে যায়। আপনি ওকে আপনার আদ্যপান্ত সবকিছু বলেন? হ্যাঁ এভরিথিং, আমি অসুস্থ, যে কি টাইপের অসুস্থ সব বলি। হ্যাঁ, তো সে শুনে খুব নর্মালি নিল, স্বাভাবিক। তাদের জগৎ আর আমাদের জগৎ একটু ডিফারেন্ট, মিডিয়া, তাদের মন মানসিকতা অনেক আসলেই অনেক ব্রাইট, ট্রু। আমি বলছি না যে তাদের মন মানসিকতা আমাদের থেকে অনেক ডিফারেন্ট, তাদের চলাফেরা, তাদের মেন্টালিটি, তাদের দেখার দৃষ্টি। একটা পিঁপড়াকে আমরা দেখি একটা পিঁপড়া, ওরা দেখে ওয়াও একটা পিঁপড়া, হতেই পারে। হ্যাঁ হতেই পারে। তো অনেক ডিফারেন্ট ছিল। আমি বাসায় চলে আসি, আসার পরে ধুম মাইর খাই আবার, বিকজ অফ আমি 1 ঘন্টার কথা বলে আমার মার কাছ থেকে 2 ঘন্টা লেট করেছি।
তো ইভেনে আমার এখানে একটু কেটেও যায়, ব্লাড পড়তে থাকে, তো আমি অনেক কান্না করি। আর সেই দিনটা ছিল ঈদের দিন। প্রচুর চাপে থাকতেন আপনি, আমি যেটা বুঝতে পারছি অনেক। আপনার ফ্যামিলি আবার থেকে। হয়েছে কি, আমি আমার বড় বোনের থেকে একটু দেখতে লম্বা, বয়সের আগে লম্বা ছিলাম, সুন্দর ছিলাম। তো আমার মার কথা, আর আমার জন্য না, যে মিরপুর যে স্থানীয় এলাকাগুলো, যেরকম আপনার টাকা পয়সা আছে, আপনার জন্য বিয়ের প্রস্তাব আসতে থাকে ছোটবেলা থেকেই। আপনার শিক্ষিতর হার দেখার দরকার নেই, আপনার বিয়ে করা মানে হচ্ছে আপনার বাপের টাকা পাওয়া, এই টাইপের। তো যে কারণে আমাকে একটু আসলে প্রেশারে রাখা হতো বাসা থেকে, যেন আমি কোনো ভুল ওয়েতে না যাই। তো যাই হোক, আমার বিয়ে দেখা হচ্ছিল, আমি খুব শর্ট করে বলি জায়গাগুলো, বিয়ে দেখা হচ্ছিল এই টাইমটাতে। তো যেদিন আমাকে দেখতে আসবে, আমি ওকে কিছু না বলি, আমি ধাপ করে বাসা থেকে বের হয়ে যাই। বের হয়ে গিয়ে ওকে আমি বলি আমি তোমার সাথে দেখা করতে আসি, ও জানে না বিষয়টা, আসলে আমাকে দেখতে আসবে বাসায়। আচ্ছা। আর আমি খুব ভালো করে জানতাম দেখতে আসা তো ছুতা এগুলা, এটা এমন হতে পারে বিয়ে দিয়ে দিবে ধরে বাঁধবে। হ্যাঁ, কাবিন, আমার বোনের কাবিন হয়নি, আমার ফুপিদের এরকম কাবিন হয়েছে, এভাবে হয়ে গেছে, দেখতে আসেন তো কিছু বিয়ে করে জানা, পরে উঠিয়ে দিচ্ছে। আচ্ছা। তো দেখতে আসবে যে ওই পার্সনটার আমি নাম বলবো না, বাস তার পোস্টটা বলবো, বাংলাদেশ ব্যাংকের অনেক হাইলি পোস্টে ছিলেন তিনি তখন। উনি হয়তো এতদিন রিটায়ার্ডও করে ফেলেছেন, গভর্নরের ছেলে, একমাত্র ছেলে, কানাডায় থাকেন উনি দেখতে আসছেন। আমি আগেই বলেছি ভাইয়া যে এগুলা দেখা মানে কি, তো বিয়ে তো দিবে, দেখতে ছেলে যে এমনই হোক। আর আমার তো হচ্ছে যে একই কথা, যে আমি ওদের পছন্দে বিয়ে করবো না, কারণ আমার বড় বোনের যে বিয়ে হয়েছে, হাজব্যান্ড থেকে তার এজ ডিফারেন্স প্রায় 20 বছরের ডিফারেন্স। তো এরকম একটা এজ গ্যাপে বিয়ে হয়েছে। তো যে আসতেছে সে অলরেডি কানাডায় কম্পিউটার সায়েন্স, বাট তারা কেউ বিয়ে করেনি, সদ্য তারা হয়তো বা অ্যাসিস্ট্যান্ট প্রডিউসার ঢুকেছেন, এই টাইপের। তো এখন তাকে ধাপ করে বলেছে, তারা তো বলেছে তো কেস খাবি, মামা 18 বছর হয়নি বিয়ের, তুই তো কেস খাবি। আমি বলছি আমি তো বাসায় যাবো না, কারণ ভাই আমি এটুকু জানি, আমি লাইফে প্রথম একজনকে ভালোবেসেছি। মানে আপনার তখন পর্যন্ত কি কথাবার্তা হয়েছে, ভালোবাসা আদান প্রদান? হ্যাঁ, হয়ে গেছে। তারপরে দেখা করতে গেলাম ইয়েলো টি শার্ট, ওকে, অলরেডি ফোনেই চলছে, ফোনে, মানে লাভ রিলেশনশিপ হয়ে গেছে দুজনের, সব এভরিথিং। জাস্ট ওই যে আমি শুটিং করেছি একদিন, একটু দেখা হয়েছে, এই তো তখন তার ওইভাবে দেখিনি, ওকে, ডিরেক্টর প্রডিউসার আমার কি। তো এখন সে কোথায় যাবে অলরেডি। এই কথা বলতে বলতে আরেকটা সিম্পিথি আসলে কাজ করে, সেটা হচ্ছে যে ওর মা মারা যায় তার আমার এই ঘটনার মধ্যে 41 দিন আগে। ওকে, মানে আপনার এই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার 41 দিন আগে? হ্যাঁ, তার মা মারা যায়, সে মাত্র সদ্য তার আগের দিন তার বাড়ি থেকে বাসায় আসে, ঢাকায় আসে, মানে 40 করে, যেটা আমাদের কালচারে আছে আর কি। হ্যাঁ, ওকে। তো তখন খুব কান্নাকাটি হয়, তখন একটু বেশি ফোনে কথা, তখন তো শুধু সারা রাত না, দিন রাত 24 ঘন্টায় ফোনে কথা হচ্ছে আমাদের। তো এখন কোথায় যাবে? তো তারপরে তার একটা ফ্রেন্ডের, অলরেডি ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, অবভিয়াসলি তারা একটা সিনিয়র পর্যায়ে তারা। তো ওই বাসায় আমাকে নিয়ে গিয়ে রাখে এক রাত। অলরেডি আমার সব ফোন তো আমি বাসায় রেখে আসছি, যেটা ফোনই, কারণ আমি জানি যে আমি আজকে যদি ফিরে আমাকে বিয়ে দিয়ে দিবে, এখন কোন আঙ্কেলের সাথে বিয়ে দিবে না কোন ভাইয়ের সাথে বিয়ে দিবে সেটা আমি জানি না, ওই লোক যে আমাকে বুঝবে। আসলে আমি এতগুলো বছর ছোটবেলা থেকে শুধু একটা জিনিসই খুঁজছিলাম, কেউ আমাকে বুঝুক, এটা হোক আমার মা, হোক আমার বাবা, হোক আমার ভাই বোন, হোক আমার ফ্রেন্ড, আমাকে কেউ বুঝুক। তো আমার কাছে মনে হচ্ছিল সেই পার্সনটা আমাকে বোঝে, কারণ এই প্রথম কেউ আমার এত কাছাকাছি এসে কথা বলছে। তো এক রাত অলরেডি পার হয়ে যায়, আমার বাবা মা কাকে ফোন দিবে, ফোন তো কাছে, অবভিয়াসলি থানায় যেতে পারে না তারা, কারণ ফ্যামিলি স্ট্যাটাস, মান সম্মান, অবস্থা খুবই খারাপ ছিল আমার বাবার। এক রাত যায়, এক রাত আমি আন্টির সাথে ঘুমাই, ওই যে আন্টির বাসায় নিয়ে যাওয়া হয় তার ছেলের সাথে, তার ছেলে অলরেডি ম্যারিড। তো আন্টির সাথে ঘুমাই, পরের দিন হচ্ছে বিয়ে হয়, কাবিন, 1 লাখ টাকা কাবিন করা। দাঁড়ান, মানে বিয়ে হয় মানে বিপুকে আপনি বিয়ে করলেন? হ্যাঁ, ওই আন্টি বিয়ে দেয় পরের দিন। এই বিয়ে ঘটিত বিষয়ে জাস্ট আরেকটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছিল এরা আমাকে কেউ আদর করে না, ভালোবাসে না, সো এখান থেকে আমি বের হতে পারলেও আছি। লজিক্যালি ইউ আর কারেক্ট ইন ইউর পজিশন, বাট বিপুর ক্ষেত্রে কি ছিল? বিপু তো আপনার চেয়ে অনেক বেশি সিনিয়র ছিল, লাইক 17 or 18 ইয়ার্স। ও কি এই ধাক্কাটা মেনে নিতে পারছিল যে হঠাৎ করে এরকম একটা বিয়ে করে ফেলতে হবে? অবভিয়াসলি, হোয়াই নট? কেন সে মেনে নিয়েছিল আমি কিছুক্ষণ পরে বললেই বুঝবেন যে আসলে কেন সে মেনে নিয়েছিল। স্টেপ বাই স্টেপ। আমি তো আমার বোনের বাসায় বেড়াতে যেতাম না, সো আমি আসলে জানি না বিয়ে ওয়ার্ডটার মিনিংটা যে কত বিশাল, একটা মানুষের লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে। আমার কথা আসলে আমি বাসায় যাবো না, সো বিয়ে ইজ পারফেক্ট। দেন আমার মানে কাজে ডেকে এনে বিয়ে করা হয়। তখন বিয়ের পরে কি করব, আমি তাকে তখনও সে দিচ্ছি যে তুমি তোমার মতো যাও, আমি আমার বাসায় যাই। ও বিয়েটা তো আর হবে না, সে ভেঙে গেছে। আমি বাসাকে আব্বুকে বলবো বিয়ে করে ফেলছি, তাতে আমার কোনো ছেলের সাথে আমাকে বিয়ে দিবে না। আপনি চিন্তা করেন, তখনও আমার মাথায় বিয়ের জিনিসটা ঢুকছে না। তো আর যেই কথা সেই কাজ, আমি দুপুর সকালবেলা বিয়ে করি, বিকেলে আমি আমার বাসায় চলে যাই। আর ওর
ওর বাসায় কাজে চলে চলে যায়। যায়, হ্যাঁ। হ্যাঁ, কিছুই কিন্তু না এর ভিতরে, কিছুই হয় আপনি ওর সম্পর্কে জানতেন, ফ্যামিলি স্ট্যাটাস কি, কোথায় কি আছে না আছে, বিয়ে পর্যন্ত জানতেন? হ্যাঁ, আমি যে এতটুকু জানতাম যে ওরা 3 ভাই ছিল। ওর বাবা একজন সরকারি চাকরিজীবী ইঞ্জিনিয়ার ছিলেন। তাদের ফরিদপুরে একটা বাড়ি ছিল 3 তলা ফাউন্ডেশন দিয়ে, শিক্ষিত পরিবার ছিল, ইটস ট্রু। এইটুকুই জানতেন? হ্যাঁ, ওর মাস্টার্স কমপ্লিট করা, তার 3 ভাই মাস্টার্স কমপ্লিট করা। ওকে, ফাইন। হ্যাঁ, বাট হ্যাঁ, তার সংসার ছিল, তার টাকা তার বাবা অলরেডি রিটায়ার্ড করেছিল, ওই রিটায়ারমেন্টের টাকা তো অলরেডি বাড়ি করে ফেলেছে তারা। ওকে, ফাইন। আর কিছু না, তার ঢাকায় কিছু নাই, সে মেসে থাকে, এগুলো আমি জানতাম। তো আলটিমেটলি বাসায় ফেরত গেলাম। ফেরত যাওয়ার পরে আমার বাসায় তো হইচই লেগে গেছে। এখন বাসায় যে আমি ব্যাগ গুছাচ্ছি, কেন আমার কাপড় চোপড় যা আছে আমি নিয়ে যাবো। তো আব্বু আমার হাত ধরে বলছে তুই কোথায় যাবি। তখন আমি বলেছি যে আব্বু আমি বিয়ে করে ফেলেছি। আব্বু মাথায় হাত দিয়ে, বিয়ে করেছিস মা, আচ্ছা ঠিক আছে, এটা কোনো বিষয় না, তুই ছেড়ে দে, কোনো কিছু হবে না, তুই বাসায়। আব্বু না পাগলের মতো করতেছিল, তুই যাইস না। আর আম্মু তো পিছন থেকে কত বাসায় গাড়ি গালাজ করতেছে, এইবার দেখছো তোমার মেয়ের হ্যান ত্যান, আসলে কি তুই বিয়ে করে আসছিস কিনা, না শুধু শুধু রাত থেকে আসছিস, এই টাইপের। তো আমি আব্বু বলছি না আব্বু আমি বিয়ে করে আসি, তুই ছেলে কই, তুই ছেলের ডাকা। তো আমি ওরা ফোন দিলাম, ও ভয় পাচ্ছে, আমি কিনা আসো কিছু হবে না, আমার বাবা কিছু করবো। ও তো আপনার ফ্যামিলি সম্পর্কে জানতেন? সব জানতো, Okay. ইভেন আমাদের গুলশান বাসা পর্যন্ত একদিন আসছিল। আচ্ছা। ওই যে শুটিং এর আগে কথা বলতে, শুটিং এর আগে তো আসলে কথা বলতে হয়, তো এরকম কথা বলতে। তো ছেলেকে আমি ডাকালাম, ও আসলো। তো আব্বু বলতেছে তুমি ওকে ছেড়ে দাও বাবা, তুমি ওকে হ্যান্ডেল করতে পারবা না, তুমি ওকে ছেড়ে দাও। আব্বু কোনো খারাপ বিহেভ করছে না। আমি বলছি আব্বু তুমি এমন করছো কেন, তোমরা বিয়ে দিতে, আমি বিয়ে করছি, তোমরা তো এটাই চাচ্ছিলা যে আমি এখান থেকে বের হয়ে যাই, আমি সবার অশান্তির মূল। আমার মাথায় তখন ওটাই ঘুরছিল ভাইয়া। তো আমি ব্যাগ গুছাবোই, আব্বু আবার তাও খুব প্রেশার ক্রিয়েট করতেছে না যদি আমি অসুস্থ হয়ে যাই। হ্যাঁ, তো ব্যাগ গুছাচ্ছি, আমি নিচে নেমে যাচ্ছি ব্যাগ নিয়ে। আব্বু শুধু ওর হাত ধরে বললো বাবা আমি জানি না আসলে শ্বশুরের হাত দিয়ে কি বলে, আমার মেয়ে না মুরগির রান ছাড়া ভাত খেতে পারে না, তো তুমি প্লিজ ওকে মুরগির রান ছাড়া ভাত দিও না। ইউ হ্যাড, আমি জানি না হ্যাড বলবো কিনা, মানে বাবা বেঁচে আছেন কিনা, এক্সট্রাঅর্ডিনারি ফাদার টু বি অনেস্ট। তখনও আমি আব্বুর বলছি তুমি কাঁদছো কেন, আসলে তুমি কাঁদতেছো কেন, আমার কাছে খুব ইজি ছিল বিষয়গুলো, তুমি কাঁদতেছো কেন। তো এই কথা বলে বলে আমি চলে যাই ওর সাথে। আব্বু আবার জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ, ঠিকানা রেখে দিছে, ফরিদপুর আমাকে নিয়ে যায়। তো জীবনও ভাই লঞ্চ করি নেই, ফরিদপুরে পদ্মা পেরোতে হয়, জীবনও দেখি নাই, কি বলে যে ফেরি পার হতে হয়, ফেরি দেখিনি। তো ওর বাসায় যখন আমাকে নিয়ে দাঁড় করে বলা হয় যেরকম আমি বিয়ে করেছি, মাত্র 42 দিন হয়েছে, ওর মা মারা গেছে, ওর বাবা আমাকে জড়িয়ে ধরে কান্না করে। কারণ ও 3 ভাইয়ের মধ্যে মেজো ছিল, বাট ওর বড় ভাই তখনও বিয়ে করেননি, একটু মেন্টালি প্রবলেম ছিল বলাতে, ওই আসলে বড় ছেলের দায়িত্বে ছিল। আমার শ্বশুর ওয়াও ছিলেন, সিম্পলি ওয়াও। আমি আব্বা ডাকতাম। আমার বাবার পরে যদি লাইফে আমি কোনো সেকেন্ড ফ্রেন্ড পেয়ে থাকি সেটা হচ্ছে উনি। বিউটিফুল। তো মানুষ সবসময় শ্বশুরবাড়ির সম্বন্ধে বাজে বলেন, আমি জানি না আমি এখানে একটু ডিফারেন্ট, তারা প্রত্যেকে ওয়াও ছিল। আমার বাবা 15 দিনের মাথায় আমার বাবার মামাকে পাঠায় দেখার জন্য ছেলের ফ্যামিলি। 15 দিন কথা বলে না, শুধু আমার বাবা কথা বলে, আর কেউ আমার সাথে ফোনে কথা বলে না, রাগ। হ্যাঁ, তো পাঠায় কি অবস্থা দেখে টেকে আসে, তো পছন্দ হয়, আসলে তো পরিবারটা পছন্দ হওয়ার মতো ট্রু। কারণ আমার বাবা কখনো বড় মেয়েকে যে টাকা পয়সা দেখে বিয়ে করেছেন তা না, সে সার্টিফিকেট দেখতো আর ফ্যামিলির গোড়াটা কেমন। ওরাও একটা সম্ভ্রান্ত পরিবার ছিল, ট্রু। দেন হচ্ছে বাসা থেকে বাসায় আমাকে আনানো হয়, ওখান থেকে আব্বু আবার লোক পাঠায়, সব পরিবার খোঁজ খবর নিয়ে পছন্দ হয়েছে আমাকে আনানো হয়। তো ফ্যামিলিক্যাল ভাবে তো সবাইকে ডেকে বিয়ে দিতে হবে। আমি যে আবার এই কাজ করেছি আমার ফুপি চাচারা কেউ জানে না, শুধু আব্বু আম্মু আমার ভাই বোন তারা এই 4 জন জানে। কারণ গুলশান আর মিরপুর একটু ডিস্টেন্স আছে, তো চাইলে আপনি কথা লুকাতে পারেন। তো এখন সবাই জানাজানির আগে তো আমাকে নিয়ে আসা হয়, ছেলে পছন্দ এটা সেটা, কয় টাকা স্যালারি পায় এটা সেটা, তো মিথ্যা বলতে হবে। তো আব্বু বিয়ের শাড়ি কিনে দেয়, পার্লারে পাঠায়, ছেলের পাঞ্জাবি থেকে সবকিছু কিনে নিয়ে এসে ঘরোয়াভাবে একটা কাবিনের অ্যারেঞ্জমেন্ট করে আব্বুরা বুঝে আব্বুরা বিয়ে দিয়েছে, যাতে তাও আমাকে কেউ খারাপ কিছু না বলে। ফ্যামিলি সম্মান, আসলে ফ্যামিলি স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে ভাই অনেক কিছু করতে হয়, অনেক কিছু মুখে চেপে সহ্য করতে হয়। বিয়ে তো হয়ে গেল, ফ্যামিলিক্যাল ভাবে সবাই চলে গেল, ওইটাই ছিল আমাদের ফার্স্ট আসলে বাসরা আমাদের বাসায় 15-20 দিন পর। আচ্ছা, আব্বু আমি যদি বুঝি আপনার বড়টা যেরকম, সেটা হচ্ছে আপনি বিষয়টা বুঝতেন না, না ওটা কাজ করতো না কখনো মাথায়, রাইট? বুঝতাম না বলবো না, যেহেতু সিরিয়াল দেখি একটু হলেও বুঝি ভাইয়া। ওকে, সো আমরা সিরিয়ালের এত খারাপ গুণ বলতাম, আমার মনে হয় যে এরকম লোনলি যারা থাকেন তাদের জন্য সিরিয়াল অনেক বড় একটা ভূমিকা পালন করছে। ওকে, ছেলেকে ডাকায় জিজ্ঞেস করছে তোমার স্যালারি কত। এখন এটা আমি চ্যানেলের একটু গোপন কথা বলতে চাচ্ছি, যে স্যালারি আসলে একটু মোটামুটি কমই থাকে,
তো আমরা যেটা বলি না বাজেট পাস করাই, এখন বাজেট থেকে আসলে যেভাবে মারা যায় টাকাটা ওইটা আমরা যেটা বলি সরকারি ভাষায় ঘুষ, আর প্রাইভেট চ্যানেলগুলোতে বাজেট থেকে আমরা টাকা মেরে মেরে যেভাবে আসলে আলগা টাকাটা ইনকাম করি। মানে বিষয়টা হচ্ছে এরকম যে কোনো একটা প্রোগ্রামের বাজেট থাকে, কোনো একটা প্রোগ্রামের বাজেট থাকে, ওই প্রোগ্রামটার জন্য যে বাজেটটা পাস হলো সেই বাজেট থেকে যতটুকু পরিমাণ আমি নিজের জন্য টাকা মেরে মারা যায়। এটা সব প্রোডিউসার করেন আমি ঠিক বলবো না, বাট আপনার ক্ষেত্রে বোধহয় আপনি এরকম একটা সব অভিজ্ঞতা। প্রোডিউসারই করে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভাই আপনি প্রোডিউসার ওয়াইফ ছিলেন বলে আপনি হয়তো এটা বলতে পারছেন, বাট আমার রেডিওর জায়গা থেকে আমার এটা বলাটা উচিত হবে না। ওকে, আমি আগে বলেছি পালেটা মিউট করে দিও। ওকে, ভাই জাস্ট ফান, আপনারা এটাকে সিরিয়াসলি নিয়েন না, সব প্রোডিউসার এটা এটা আসলে করেন। সব জীবন ক্ষেত্রে সবাইকে অনেক কিছু করতে হয়, আর যারা অনেক উপরের লেভেলে উঠেছে তারা এগুলো করে করে উঠেছে, সেটা এমন এমন কোনো ইটস ইউর বিষয় অপিনিয়ন, ইটস ইউর অপিনিয়ন, আমি আপনার অপিনিয়ন রেসপেক্ট করি, বাট বিলিভ করবো কিনা সেটা আমার স্বাধীনতা আছে। বিলিভ Okay. না করলে কিছু করার নেই Right, ভাইয়া। right. তো আব্বু বলে তোমার সিম্পলি স্যালারি বলো আমাকে 12,500। তো ওইটাও বলতেছিল কিভাবে যে আমার আউট ইনকাম আছে, এটা বলতেছিল? হ্যাঁ, এটা বলেছে আউট ইনকাম সহকারে, মোট খুব বেশি তখনও থাকে না। আচ্ছা, আর তখন কিছু বেশ কিছু চ্যানেল মাত্র আসতেছে অন ইয়ারে, তারা লোক নিবে, এই কয়টা ছাড়া। বিয়ে করলেন কত সালে? 2005। 2005 এ 12,000 টাকা কিন্তু খারাপ না, ভালোই। আমার বাবার কাছে এটা আমার মেয়ের একটা ড্রেসের দাম। এক্স্যাক্টলি, আপনার বাবার তুলনায় তো 12 টাকা, আমি এসেছি এটা কিছুই না। ওকে, তো আমার বাবা বলছে তুমি আমার মেয়ের একটা ড্রেসের দাম কত তুমি জানো? ওর আপ টু বাটম তো তোমার 2 মাসের স্যালারি লাগবে। Right. তো তুমি ওকে বিয়ে করলে, তুমি এগুলো জানতা না? হ্যাঁ জানতাম। তাহলে তুমি ওকে বিয়ে করেছো? ও জেনে আসছে আমার কাছে, ওর সে ছিল। তো আমি একটা চ্যানেলে অলরেডি ইন্টারভিউ দিয়েছি, আমার জবটা মেবি হয়ে যাবে, তো হয়ে গেলে আলহামদুলিল্লাহ বেটার কিছু হবে। ওর সে ছিল। তো আমাকে তখন আমার ভবিষ্যৎ কি, এখন আমাকে ফরিদপুরে রাখবে, ও 3 মাসের সময় নেবে, 3 মাসের মধ্যে ঢাকায় বাসা করে আমাকে আলাদা করে নিয়ে আসবে, এই টাইপের সে। আর অলরেডি গুলশানের যে 2টা ফ্ল্যাট, একটা আমার ভাইয়ের নামে, একটা আমার বোনের নামে, এই টাইপের রাখা হলো। তো অলরেডি ধানমন্ডিতে আমাদের ফ্ল্যাট ছিল, তো এগুলো তো ভাড়া দেওয়া অবভিয়াসলি। তো 3 মাস আমাকে এখানে রাখা হবে, তো আমি ফরিদপুরে আবার চলে যাই। আমার বাবা অনেক কান্না করে, আমার মাও এত কান্না করে না। আমার বাবা মনে হচ্ছে তার, আমি আমার লাইফে বাবাকে যতবারই কাঁদতে দেখেছি আমার জন্য দেখেছি, আমার কোনো ভাই বোনদের জন্য না। অনেক কান্নাকাটি করে। আমি ফরিদপুরে ফেরত যাই। এর মধ্যে ঠিক 15 দিনের মাথায় সে হয় যে আমি প্রেগনেন্ট। মানে আপনার যেটা ছিল যে ইনিশিয়াল কনসিভ করা যেটা বলে, মানে কোনো ধরনের কোনো গ্যাপ ছিল না, আপনি কোনো বুঝতেন না, এবং কেন ও তো বুঝতো, কারণ 17-18 বছরের সিনিয়র ছিল। আমি তো জানি না, আমি জাস্ট এই জন্য তো আমি এখানে আসা। ওকে, যাই। হ্যাঁ, তারপর? হ্যাঁ, তো অলরেডি আমি প্রেগনেন্ট থাকি। তো এটা বুঝতেও তো 1-1.5 মাস টাইম লাগে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে বুঝতে পারছি। তো যতক্ষণ বুঝতে পারছি তখন আর ফেলার টাইম নাই, মানে দেরি হয়ে গেছে। 3 মাস ক্রস করে ফেলেছে। আচ্ছা, হ্যাঁ, তো এটা আমার আব্বু আম্মুকে যখন জানাই, আমার আব্বু হিউজ কান্নাকাটি করেছে, তুই তো মরে যাবি, তো তোকে ঢাকায় নিয়ে আসতে বল, এই টাইপের। তো আমার বার্থডে থাকে, আমার এখনো মনে আছে ভাই, ওই 3 মাস আমি অনেক কষ্ট দেখেছি, খাওয়া দাওয়ার। আমি ওর দোষ দিব না, কারণ আপনি তো জেনে শুনে এসেছেন। না, আমি খাবারের কোয়ালিটি জেনে আসিনি, স্যালারি জেনে এসে। ঢাকা শহরে ভাজা ছিল কিনা সেটা ঢাকা শহরে কি আছে না আছে সেটা জেনে এসেছি, আর তো কিছু না। ওকে, হ্যাঁ বলেন তারপর। তো আমার ওজন 45 হয়ে যায় প্রেগনেন্ট অবস্থাতে। আচ্ছা, প্রেগনেন্ট অবস্থাতে 45 তো কিছুই না তাহলে। আমি এরকম শুকনো ছিলাম, খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তো আমি যখন ঢাকায় আসার জন্য ও প্রেশার দিচ্ছিল আব্বু আম্মুরা, ও আমাকে আনবে না। তো পরে বাবাই প্রথম তার সাথে রাগ করে বিহেভ করে কথা বলে, ফোন করে, তুমি যদি আমার মেয়েকে না নিয়ে আসো তাহলে আমি আমার মেয়েকে কিন্তু আনাবো সাথে তোমাকে পুলিশে ধরাবো, তুমি আমার মেয়েকে আমার কাছে এনে দিচ্ছ না কেন? আব্বু অস্থির হয়ে যাচ্ছিল। প্রেগনেন্ট আমার মেয়ে, শাশুড়ি নাই, যে ননটা রান্না করতেছে তারও বয়স 16-17 বছর, তারও বিয়ে হয়নি। ডিফিকাল্ট সিচুয়েশন। হ্যাঁ, শ্বশুর ছেলে মানুষ কি বুঝে, তারা কি খেতে পছন্দ করে এরকম। তো আমার বার্থডে ছিল 21শে জুন, 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন, এই একটা দিনই হয় 365 দিনে। তো আমি 21শে জুনের দিন আমার দেবরকে সাথে নিয়ে বাসায় আসি। আমার দেবরও অলরেডি তখন মাস্টার্স কমপ্লিট করা, অনেক এজে বড় তারা, বাট আমি অনেক তুই করে বলতাম, অনেক ফ্রেন্ডলি রিলেশন ছিল। আমাকে অনেক বলতো তুই আমাকে আপনি করে বল, আমি ওরা বলতাম তুই যা ফর দেবর তো সর, এই টাইপের। তো 21শে জুন আমার বাসায় আসি, আমি এসে দেখি আমার বাবা না বলে আসি, সারপ্রাইজ ছিল এটা, না বলে ঢাকায় চলে আসি, ওকে নিয়ে আসি, বাট আব্বুকে জানাই যে আমি আজকে আসতেছি। এসে আমি সোজা বাসায় ঢুকে দেখি যে আমার বাবা আমার বেডরুমে, আমি যে জায়গাটায় ঘুমাই ঠিক সেই জায়গাটায় বিছানায় এরকম উঠ হয়ে শুয়ে আছে। আচ্ছা আচ্ছা। এবং প্রতিদিন উনি সন্ধ্যা পর্যন্ত এখানেই শুয়ে থাকেন, সন্ধ্যার পরে তার বেডরুমে আসে। তো আমাকে দেখে আমার বাবা কান্না করে দেয়, বিকজ অফ আমার শরীর স্বাস্থ্যের, আমার ড্রেসের কোয়ালিটি, এগুলা দেখে। আর
আম্মু, ওই প্রথম আমি বুঝেছিলাম আম্মু আমাকে আদর করে। আম্মু মিস করেছে স্বাভাবিকভাবেই। হ্যাঁ, আম্মু দেখি কান্নাকাটি শুরু করছিল, চিল্লাপাল্লা করা, উল্টা ওই যে তখন রাগ করতেছিল, ফকির নিয়ে গেছে বিয়ে বসছিস, কি অবস্থা করছে, আমার মেরে না খায় মায়েরা ফেলতেছে, এটা বলতেছে, সে কাঁদতেছে, কিন্তু সে কিন্তু আমার নামে বদনাম করতেছে। এখন বুঝছিস কোথায় গিয়ে বিয়ে পড়ছিস, সে কাঁদতেছে, আমি দেখতেছি আমার মা আমার জন্য কাঁদতেছে, কিন্তু আমাকে বকতেছে। এই প্রথম বুঝছি যে সে আসলে আমাকে আদর করে। আমি ভুল শাসনটাতে আমি ভুল বুঝেছি। রাইট। আমি এটাও বলতে চাই প্রত্যেকটা সন্তানদের কাছে, প্রত্যেকটা বাবা মার কাছে সেভাবে বলতে চাই যে সবাইকে একভাবে ট্রিট করবেন না, প্রত্যেক সন্তানদের কাছেও বলতে চাই বাবা মার আসলে ভালোই চায়। রাইট। হয়তো ওই রাগারাগি করেন, কিন্তু রাগারাগিটাই বইটা আসলে আদর, different হওয়া বইটাই উচিত। ডিফারেন্ট। রাইট, রাইট। তো তখন আব্বু সাথে সাথে হাফিজুর রহমান, বাংলাদেশের গাইনির যে হেড, তার কাছে আমাকে নিয়ে একটা ঘরের কাজ করবে। আমার মেয়েকে দিয়ে রান্না করানো যাবে না, কাজের লোকের বেতন আব্বু দিয়ে দিবে উইথ কার। আমার এখনো মনে আছে 17.5 লাখ টাকা দিয়ে জি করলা কার আমাকে কিনে দেওয়া হয়, উইথ ফার্নিচার সহ, কার সহ, জামাই সহ আমাকে ফ্ল্যাটটাতে প্রথম উঠায় দেওয়া হয়, আচ্ছা। উইথ কাজের লোক। বিপুর কি কোনো আপত্তি ছিল এই বিষয়গুলো নিয়ে? কোনো কিছুতে না, শুধু বলতো কি দরকার ছিল তোমার আব্বুগুলো পাঠায় আমাকে ছোট করতেছে, জাস্ট বলার দরকার বলার ছিল। ওকে, ফাইন। ভাইয়া এখন মানুষ টর্চার করে যত কিছু না, কখন যখন তার চাহিদা বলা লাগে তো বলতেই হচ্ছিল, বলার আগে সবকিছু পেয়ে যায়, সব পেয়ে যাচ্ছিল। তো আমি ধানমন্ডিতে থাকতে থাকি, আমার কাজিনের বিয়ে হয়, ওখানে যাই আমি কাজিনের এখানে মিরপুর আমার ফুপির বাড়িতে, কাজের মেয়েদেরকে রেখে আমার বাচ্চাকে নিয়ে আম্মুকে নিয়ে আমরা সবাই যাই। তো একদিন থাকি ওখানে, থাকার পরের দিন বাসায় আসি। তো পরের দিন সারাদিন কিন্তু আমি না খাওয়া, হুই হুল্লোড়ে দৌড়াদৌড়িতে, তো আমি না খাওয়া, তো বাসায় এসে খাবো, ধানমন্ডিতে বাসায় এসে আমি কাজের মেয়ে বললাম যে আমার একটু ভাত দাও। আমি কিন্তু অনেক ভাত খাতর, না এখনো, সকালে ভাত খাই, দুপুরে ভাত খাই, রাত্রে ভাত খাই, ভাত ছাড়া আমি বাঁচতে পারি না, পরিমাণ কম খাই যে কারণে মোটা হই না। ওকে। আমি বাসায় আসার পরে যখন আমি ভাত খাবো, ভাত মা খাচ্ছি, আমি ভাতটা মা খাচ্ছি, আমাদের কাজের মেয়ে বলতেছে আপু আমি না আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ বল। বলে ভাইয়া জাস্ট খালি ফার্স্ট লাইনটা মুখে নিব, এর মধ্যে কাজের মেয়ে পাশ থেকে আমাকে বলে আপু ভাইয়া না কালকে রাত্রে আমার রুমে আসছিল, বলতেছে যে আপি ও আমার ভাইয়া না আমার রুমে আসছিল, তা আমি না ভাতের লবণটা নিচে ফেলে দিয়ে আমি ভাবলাম যে হয়তো আমি ভুল শুনছি। আমি বলছি কি বললা? বলে কি ভাইয়া না রাত্রেবেলা আমার রুমে আসছিল। হ্যাঁ আসতেই পারে, তো অলরেডি বিয়ের 1 বছর পার হয়ে 2 বছরে তো আমি বললাম যে কি বলছো আমি বুঝিনি, আবার বলো তো কথাটা। তো সে আমাকে বলতেছে যে আপু ভাইয়া আমার রুমে আসছে। আমি হ্যাঁ আসতে পারে, তো কারণ আমি আমাদের 14 গোষ্ঠীর ভিতরে না ভাই, আমি আমার আশেপাশে তো কখনো এই টাইপের কথা শুনিনি। আচ্ছা। বলার পরে আমার না, আমি তখন একটা কথা ওকে পাল্টা কোশ্চেন করি যে তোমার গায়ে টাচ করেছে? বলে কি না আপু উনি এসে কয়েকবার প্রস্তাব দিয়েছে। তো আমার তখনও পর্যন্ত ভাই চিন্তা করেন আমার মানে মন মানসিকতা, আমি ওকে বলেছি তুমি ওর সামনে বলতে পারবা? যদি ওর সামনে দাঁড়িয়ে বলে তাহলে তো বুঝবো কথাটা সত্য, দুজনকে মুখোমুখি করি। আপনি 100% একজন অনেস্ট ওয়াইফ যে কথাটা বলা উচিত আপনার সেটাই বলেছেন। হ্যাঁ তখন বলে হ্যাঁ পারবো। আমি বলছি, তুমি শিওর তো? পরে যদি মিথ্যা করিস তাহলে কিন্তু আমি তোর চড়া দাঁত ফালা দিব। তখন কিন্তু আমি মেয়েটাকে কোনো বকাবকি করিনি, কারণ আমি আসলে কি শুনলাম, কিভাবে হ্যান্ডেল করব ফ্যামিলিকেও জানায়নি, কারণ নিজের পছন্দের বিয়ে তো একটা তো নাক থাকেই ভাই। এমনিতে ফ্যামিলির অ্যাগেনস্টে গিয়ে বিয়ে করেছি, ফ্যামিলির ঝামেলার কারণে অ্যাগেনস্টে গিয়েছি, তো ফ্যামিলিকে তো বলা যাবে না। আমি আগে কুল হলাম, আমার হাত পা কাঁপতেছে, আমি খাইতে পারিনি, ভাত ছড়াই দিল। ও আসছে রাত্রে 11:30 কি 12টার দিকে, ওদের টাইমিং কিন্তু উল্টা থাকে, ঠিক থাকে না। আসার পরে আমি খুব ভদ্রভাবে ভাত খেলাম, ওর আবার আসার পরে 1-1.5 ঘন্টা ওকে রেস্ট দেওয়া লাগে, দেন ভাত খায়, তারপরে হচ্ছে ফুটবল খেলা দেখে 1-1.5 ঘন্টা, ওর মাঝখানে চা খাবে, তারপরে রাতে 2:30-3টার সময় ঘুমাইতে পারতাম না। আর আমার বাবার বাড়িতে রাতে 10:30-11টার মধ্যে সব ঘুমিয়ে যায়। তো ও ভাতটা খাওয়ার পর এসে বসে যায়, আমি একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো। তো আমি তাসলিমা একটু এদিকে আয়, কাজের মেয়েটার নাম ছিল তাসলিমা, একটু এদিকে আয়, দরকার আছে একটু রুমে আয়। তো রুমে আসলো, 2টা কাজের লোক, একটা কিন্তু জানে না আবার এই কাহিনী হয়েছে যে আরেকটার সম্বন্ধে। তাসলিমার বয়স কত ছিল? একই এজের, আপনার একই এজের ছিল? 1-1.5 বছর ছোট ছিল, অনেক সুন্দরী ছিল, ইটস ট্রু। তো 2টা কাজের লোক, তো আরেকটা ওর থেকে একটু ছোট ছিল, বাট কাজের লোকগুলো দিত আমার ফুপ্পি। সো এখন এই জিনিসটা আমার ফুপ্পিও তো জানতে পারে ও যখন চলে যাবে ও কেন গেল। আমার ফুপ্পির কাছে যেতে হয়, দিয়ে আসি, দেন ফুপ্পির একটা কাজের লোক তাদেরকে আবার দিয়ে আসে বাড়িতে। আচ্ছা। আমার মাথায় তখন সব এগুলো ঘুরতেছে। তো দুজন, আমি শিওর ছিলাম কথাটা মিথ্যা হবে, 100% মিথ্যা হবে এবং আপনি বের করে দিবেন। হ্যাঁ। তো আমি বেডরুমে দরজাটা লাগিয়ে দুজনকে একসাথে করে আমি তাসলিমা কি হয়েছে বল। ও মাটিতে বসা, তো ও বিছানায় বসে, ও তাকিয়ে আছে। হ্যাঁ কি হয়েছে?
কি ওকে ডাকছো কেন বেডরুমে? আমি বলছি কি হয়েছে কালকে রাত্রেবেলা আমার সামনে একটু বলতো, আমি বুঝিনি। ভাইয়া আমার রুমে গেছে। আমি কি ভাইয়া তোমার রুমে গেছে মানে? ভাইয়া আমার সাথে থাকতে চাইছে। আমি কি থাকতে চাইছে মানে কি? কারণ ও তো আর ইংলিশে সেক্স বলতে পারতেছে না, এটা ওয়ার্ডও জানেও না। ভাইয়া আমার লগে শুইতে চাইছে, জামাই বউ যা করে তা করতে চাইছে। আমি ওর দিকে তাকাইছি, ও ও খালি কাজে মেয়েটাকে বলছে তুই রুম থেকে বেরো। অলরেডি তুইতে চলে আসে, যেখানে আমি ওর মুখে কোনোদিন তুই শুনি নাই ভাইয়া। কাজে মেয়েকে বলতেছে তুই রুম থেকে বেরো। আমি ওটা বলতেছি রুম থেকে বের হবে কেন? ওইটাও তো একটা অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট বাড়ি, ওইটাও তো একটা সমাজ ভাই। তো আমি ও রুম থেকে বের হবে কেন আগে বলো আমাকে, কি ও যা বলছে এটা সত্য কিনা? তুই এই রুম থেকে বের হ, তুই বের হয় রুম থেকে, এমন করতেছে। ও বের হয়ে গেল, দরজা লাগাইলাম আমি। কি হয়েছে আমাকে বল, কি সমস্যা? ও ধাপাধাপ দাঁড়ালো ভাই, দাঁড়ায় প্যান্ট চেঞ্জ করতেছে, ধাপাধাপ শার্ট চেঞ্জ করতেছে, মানি ব্যাগ। আমি কোথায় যাচ্ছ, উত্তরটা দিয়ে যাও, কি হয়েছে, এটা কি সত্য না মিথ্যা? আমি ওরে বারবার বাধা দিচ্ছি, তুমি যাইতে পারবো না, যাইতে পারবো না। ওদের সঙ্গে ধাক্কা দিল, আমি যার পিছনে ওপরে গিয়ে পড়ব, বের হয়ে গেল, উত্তর না দিল। রাত্রের অলরেডি তখন 1টা বাজে। তো ও বের হয়ে গেল বাসা থেকে। তো বের হয়ে গেছে, আমি আমার তো ওয়েট করে কান্না করা। মানে ওই সময়টা থেকে আপনি ওকে চার্জ করছিলেন, আপনি রেগে যাচ্ছিলেন? আমি বলছি কি হয়েছে, কথাটা কি সত্যি কিনা আমাকে বলো। ওকে চার্জ করার অপশন কি? ও তো ধাপ করে উঠলো ভাইয়া, প্যান্ট চেঞ্জ করতেছে। এর আগে কি আপনাদের ওই ধরনের কোনো ঝগড়াঝাটি হতো? না না, কখনোই না। এরকম কোনো সিম্পাটি হয়নি আমাদের ভিতরে, কখনো টাকা পয়সা নিয়ে ঝগড়া লাগেনি। আর আমি খালি ওকে জিজ্ঞেস করছিলাম একটা কোশ্চেন, এটা কি সত্য কিনা, তুমি কথা বলছো না কেন, তুমি রেডি হচ্ছ কেন, তুমি বের হয়ে যাচ্ছ কেন? তারপর খুব জোরও শাউট করছি না, আমার ছেলে পাশের রুমে ঘুমাচ্ছে। ও ধাপাতে বের হয়ে গেল, আমাকে ধাক্কাটা দিয়ে আমি বিছানায় জাস্ট পড়ে গেলাম। ও আসলে ধাক্কা দিচ্ছে আমাকে সরানোর জন্য সামনে থেকে, নট মারার উদ্দেশ্যে, আমি এখন সত্য বলবো। বিছানায় পড়ে গেলাম, ও চলে গেল বের হয়ে। এখন আমি জাস্ট দরজা লাগে রুমে কান্না করা ছাড়া, ওয়েট করা ছাড়া আমার তো কোনো অপশন নাই। সে ভোর 6টার সময় আমাকে ফোন দিল। খুব স্বাভাবিক, রাত্রেবেলা তো অফিসগুলো খোলাই থাকে, চ্যানেলের এডিট কারণ বুঝতে পেরেছি। হ্যাঁ, ওখানে গিয়ে অফিসে কাজ করে। এখন আমি ওকে ফোন দিয়ে ফোন ধরে না, সকাল 6টার সময় সে আমাকে ফোন দিল। ফোন দিয়ে বলতেছে আমি সরি, ভুল হয়ে গেছে। আমি কি ভুল হয়ে গেছে? আমি বাসায় আসি, তারপরে তোমার সাথে কথা বলি, তুমি রাগ করো না, চিৎকার করো না। আমি আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় আসো। তো বাসায় আসলো, ও আমাকে আমি বিছানায় বসা, ও আমাকে আমার সামনে বসে মাথা নিচু করে বলতেছে যে আমার ভুল হয়ে গেছে, আসলে তুমিও বাসায় ছিল না, আমার না ভুল হয়ে গেছে, আমার আর কখনো এরকম হবে না, অ্যাক্সিডেন্টলি আমার ভুল হয়ে গেছে, আমি তো আসলে কিছু করি না, ওকে প্রস্তাবই দিয়েছি। ভাই আমি মেনে নিলাম যে আসলে ভুল হয়ে গেছে। ওকে অ্যাক্সিডেন্টলি পুরুষ মানুষ, আমি ধরেই নিয়েছি পুরুষ মানুষ, ফাইন। আমি কিন্তু মাথায় এত মানে লজিক্যালি এটা চিন্তা করে বলি নেই যে আমি আজকে যদি কাজটা করতাম তুমি কি করতা, এগুলো কিছুই না। ও বললো ভুল হয়ে গেছে, আচ্ছা ফাইন, ভুল হতেই পারে, বাট একটা জিনিস শিওর হলাম যে বাসায় রাতে বাইরে থাকা যাবে না। আমার ভিতরে ভয়টা ঢুকে গেল। ওই যে আমি একদিন ফুপির বাসায় ছিলাম, ওকে, তো এরকম 10-15 দিন গেল। এখন আম্মুর কাছে আবার কাজের মেয়ের ক্ষেত্রে কি করলেন? ওকে বের করে দিলেন? না, ও তো ট্রু বলেছে, মিথ্যা বলে আমাকে বের করতাম, ও তো থাকতে দেয়নি। ভাই আমাকে বলেছে ও না করে দিয়ে দরজা লাগাই দিছে, সো ও সৎ, ও বেটার, ও ভালো, আমি ওকে কেন বের করবো? আমার হাজব্যান্ড প্রস্তাব দিচ্ছে, তাহলে আমার হাজব্যান্ডকে বের করে দেওয়া উচিত। ওকে না, ওটা মানুষ না, আমার কাছে যেটা লিগেল সেটা লিগেল। তো আম্মুর বাসায় আমি আসছি, আসে আবার থাকছি। পরের দিন সকালে গেছি, যে পরে ও অফিসে যাওয়ার পরে আবার একই বিচার, আপু আপনি প্লিজ আমাকে যাওয়ার সময় নিয়ে যান, নাহলে ভাইয়া আমার রুমে ঢোকার জন্য জোরাজুরি করে, ভাইয়ারা ধাক্কা আমাকে রুম থেকে বের করতে হয়েছে। তো সেকেন্ড জিনিস আবার হইলো, আমি তখন আমার ফ্যামিলিকে কিছু জানাইনি। এটা কি ওই মানে যে মেয়েটা কমপ্লেন করছিল সুন্দর যে মেয়েটা, সেটার জন্যই হচ্ছিল? বাকি মেয়েটার ক্ষেত্রে বাকিটা তো হচ্ছে মাত্র বড় হয়েছে, বাট এতটা সুন্দর না, একটু বড়। তো সেকেন্ড বারও একই বিচার। তখন ভাই আমার মাথাটা অবভিয়াসলি ক্র্যাক হওয়ার কথা, তার মানে দ্যাট মিন্স তুমি এটা ভুল করো নাই, ফার্স্টের বাজিটা তোমার ইন্টেনশন ছিল এটা। হ্যাঁ, দেন আমি যখন তাকে ধরলাম, ধরার পরে অ্যাজ ইউজুয়াল আমি তোমাকে অ্যান্সার দিতে বাধ্য না। প্রথমবারের আচরণ সেকেন্ডবারের আচরণ কিন্তু এক না। সে আমাকে সে দিচ্ছে, আমি তোমাকে অ্যান্সার দিতে বাধ্য না। দেন আমি তাকে বলছি তুমি কেন বাধ্য না, তুমি কাজটা করেছো কিনা আমাকে বলো। এরপর ওর সে হয় যে করলে করছি, তুই কি করতে পারবি করগা। এই লাইফে ফার্স্ট সে আমাকে তুইতে চলে আসলো, করলে করছি তুই কি করতে পারবি করগা, দরকার হলে আমি আরও করবো, ওরা তো কিছু করতে পারি না, দরকার এবার কইরে দেখাবো। ও কিন্তু প্রস্তাব দিচ্ছে ভদ্রভাবে, তখন আমি এটাকে ওই পর্যায়ে যায়নি। তো আমি ভাই আমি কোনোদিন আমার লাইফে তুই তোকারি শুনিনি হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে। আমি যে ফ্যামিলি থেকে আসছি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমি কাঁদতেছি। তো তারপর থেকে তার বিহেভিয়ার আমার সাথে একটু ডিফারেন্ট হওয়া শুরু করলো।
তো এর পরের বার থেকে যখনই বাবার বাড়িতে যেতাম, সহজে যেতাম না, কিলো দিনে দিনে ব্যাক করতাম। তো যখনই বাবার বাড়িতে যাওয়া শুরু করলাম, বড়টাকে সাথে করে নিয়ে গেলাম, কারণ আমি ভাবছি ছোটো তো, ওটা তো ছোটো, ওটা তো কিছু বলবে না, তাহলে হয়তো এটা সুন্দরী বলে শুধু এটা ক্ষেত্রে এরকম হচ্ছে। কারণ আমি তো কাউকে শেয়ার করিনি যে কারোর কাছ থেকে আসলে বুদ্ধি নিব, কাকে শেয়ার করবো, এটা মান, ইজ্জত, মান, সম্মান, যার সঙ্গে শেয়ার করবেন সেখানে সম্মানের প্রশ্ন। আরেকটা জিনিস আমার হচ্ছিল, আয়নায় দাঁড়িয়ে, এটা যে কত বড় একটা অপমান ভাইয়া, যে আমার একটা পর্যায়ে সে আমাকে মূর্খ বলে গালি দেয়। তুই মূর্খ বলেই তুই কাজের মেয়েদেরকে সামনে দাঁড়িয়ে এটাকে প্রমাণের চিন্তা করতেছিস, তো এটা মেনে নেওয়া উচিত। এই মূর্খ ওয়ার্ডটা আমার খুব মাইন্ডে লাগে। আমি খুব জেদি মেয়ে ছিলাম, আগেই বলেছি। তো আমি আমার বাবার বাসায় আসি, এই ঘটনা যেগুলো চলতেছে, কারণ এগুলো প্রতিদিন বলার কিছু নেই। তো বাসায় এসে আমার বাবাকে বলে আমি পড়াশোনা শুরু করবো। অলরেডি তখন বিয়ের 2 বছর। আব্বু আমাকে বলছে যে আব্বু পড়াশোনা করতে দিবে না, কারণ পড়াশোনা করতে দিলে আমি আবার অসুস্থ হয়ে যেতে পারি প্রেশারে। আমি বলছি যে আমি পড়াশোনা করবো, তখন আমি পরীক্ষা দিব না, আরে সরি ক্লাস করবো না, আমি পরীক্ষা দিব। আব্বুকে তোর ছেলে হয়ে গেছে, তুই সুখে আসছিস, তুই সংসার করতেছিস, তোর পড়াশোনা দেখি দরকার। আমার কথা ছিল আমি পড়াশোনা করবো। আমাকে মূর্খ বললো কেন? সো একটা সার্টিফিকেট হলো আমার লাগবে, এসএসসি সার্টিফিকেট হলো আমার লাগবে। থ্যাঙ্কস টু হিম, সে আমাকে তোর মূর্খ বলে গালি দিয়েছিল। থ্যাঙ্কস টু হিম, আসলেই থ্যাঙ্কস তাকে। তো আব্বুকে অনেক জোরাজুরি করে আমি আমাদের এলাকার মিরপুর এলাকায় একটা স্কুলে ভর্তি হলাম, যেখানে ক্লাস করা লাগে না, জাস্ট পরীক্ষা দেওয়া লাগে প্রভাবশালীদের। সো প্রবলেম হয় না। বাসায় 2টা টিচার রাখা হলো। তো আমার হাজব্যান্ডের স্পেশালি, তুমি আমার কাছে পারমিশন নিয়েছো, তো খরচ দিবে আমার বাপ, সব কিছু করবে আমার বাবা, তো পারমিশনের তো কোনো দরকারই নেই। বাট ওরকম লেভেলের পর্যন্ত আমি তার সাথে আমি যাই নাই। আমি তাকে বলেছি না দেখো আমি আসলে পড়াশোনা করতে চাচ্ছি। সে যে আসলে আমাকে মূর্খ বলাতে আমি পড়াশোনা করতে চাচ্ছি আমি তাকে বলিনি। আমার যে ছিল আমি এসএসসি কমপ্লিট করবো, সার্টিফিকেট নিবো, তারপর ওকে গিয়ে বলবো তুই আমাকে অমুক টাইম একদিন মূর্খ বলছিলি কাজের মেয়েদের সামনে। তো আমি পাশাপাশি এখন একটু একটু করে পড়ার বাসায় টিচার রাখা হলো, ইংলিশের একটা, ইংলিশ অঙ্ক একটা, আর অ্যাকাউন্টিং এর একটা। খুব স্বাভাবিক হলে একটা মেয়ে এরকম হয়, আমি জানি না, বাট আপনাকে এই প্রশ্নটা করা উচিত হবে কিনা। আপনি যখন আপনার হাজবেন্ড এরকম কাজ করছে, বিশেষ করে এই মেয়েটার সঙ্গে, আপনি কি ওকে জেলাস ফিল করতেন যেহেতু আপনি আয়নার সামনে দাঁড়াতেন? তখনও পর্যন্ত এই বিষয়গুলো না, আমি তো নাচ করতাম, ছেলেদের সাথে তো আমাকে নাচ করতে হইতো, রাইট? নাচের মেয়ে যেহেতু আমি নাচ করতাম, সো আমার মন মানসিকতা এমনিতেই বড় ছিল, স্কাউট করে আসতাম। তো ছেলেদের সাথে তো আমাদের নাচ করা লাগতেছে না হাত ধরে, তারা আমাদের কমর ধরতেছে না, তার মানে কি এটা নাকি? আমি একবারই বলেছি, আমি যে পরিবেশ থেকে জন্ম নিয়েছি একটু ডিফারেন্ট ছিলাম বলেই তো আসলে এত প্রবলেম। তো আমি পড়াশোনা শুরু করি, ও এটাতে কোনো বাধা দেয় না, কারণ পরীক্ষাই তো দিতে পারে। ও শিওর ছিল আমি তো পাশ করবো না, কারণ যেভাবে পড়াশোনা করতেছি এটা পাশ করা সম্ভব না। ওকে, ফাইন। আবার আমাকে বলেছিল ইয়ের কথা, ওই যে স্কুলগুলো আছে না, ভোকেশনাল যে স্কুলগুলো হয়, মেবি সপ্তাহে শুক্রবার ক্লাস হয়। তো আমার ভাই তখন বলেছিল তো জামাইকে বলিস ওই স্কুলে পড়ার থেকে ফেল করা, মানে না পড়াশোনা করে ঘরে বসে থাকা ভালো। ইয়েস, আমার ভাই আর মায়ের ওই সাপোর্টটা তখন অনেক গ্রেট ছিল। তারা চাচ্ছিল আমি পড়াশোনা করে, আব্বু চাচ্ছিল না অসুস্থ হয়ে যায় যদি। আর আম্মু যেহেতু ওই সময়কারই সে বিয়ে কমপ্লিট করা মহিলা ছিল, সে তো চাইবে ডিগ্রি কমপ্লিট করা, তো সে তো চাইবে যে আমার তার ছেলে মেয়ে পড়াশোনা করো। তো আচ্ছা ঠিক আছে, আমি ভর্তি হলাম নর্মাল স্কুলে, হাই স্কুলগুলোতেই, কিন্তু আমি পরীক্ষা দিব না। বাসায় টিচার রাখা হলো 2টা, টিচার এসে পড়ানো হচ্ছে। তো তার এই প্রবলেমগুলো চলছে। তো একটা কাজের মেয়ের বিয়ে হয়ে যায়, আরেকটা কাজের লোক চেঞ্জ হয়, কিন্তু ওই পুরানটাও থাকে। আমি একদিন পুরানটারে ও চলেই যাবে, ওই মেয়ে থাকবে না, যে কোনো সময় ভাই আমার গায়ে হাত দিতে পারে, এরকম রিস্কে। তো আমি একদিন একটা দরজা লাগাই, কাজের মেয়েটার পা জড়িয়ে ধরে বলি তোর আমার বোন লাগিস, প্লিজ তোর পা ধরি, কারণ ও চলে যাওয়া মানে হচ্ছে আমার ফুপির কাছে কথাটা চলে যাও, তখন একদম পুরো ফ্যামিলিতে চলে যাবে আউটব্রাস্ট। হ্যাঁ, তখন আমার বাবা মা কেউ জানে না এগুলা। তোর পা ধরি, তুই আমার জাস্ট এসএসসি কমপ্লিট পর্যন্ত থাক, তাও তুই যাইস না, কারণ আমার ছেলেটাকেও তো ও পালতেছে, আমি দুজন মিলে পালতেছি, তো তুই যাইস না। তো এটা আপনি বুঝবেন না, একটা হাজবেন্ডের অপরাধে একটা বউকে যখন
আরেকজনের পা ধরতে হয়, এবং তো Please কাজের কাউকে মেয়ে। বলিস না। এবং আমার মধ্যে এটাও ভয় হচ্ছিল, আপনারা প্রশ্ন করতে পারেন যে কাজের মেয়েটাকে চেঞ্জ করলাম না কেন, এরপরে কাজের মেয়েটা যদি তাকে না দিয়ে দেয় তখন আমি কি করবো? ওটা যদি খারাপ হয়, এটা তো ভালো ছিল বলেই আমাকে বিচার দিচ্ছে, সে আটকে রাখছে। লজিক ডেফিনেটলি লজিক। আমাকে তো কাজের মেয়ে লাগবেই ভাই, এত বড় অ্যাপার্টমেন্ট আমি সামাল দিতে পারবো না, যে স্ট্যাটাসে সেটা। কিন্তু ওই মেয়ে যদি ওকে দিয়ে দেয়, ওই মেয়ে যদি আমাকে সে বিচার না দেয়, এরকম অনেক কাজের লোক আছে তাতে ক্যারেক্টারিস্টিকের প্রবলেম আছে। আমি সবাই কাজের লোক মানি যে খারাপ হবে তা কিন্তু না, আমি হ্যাটস অফ দিই ওই মেয়েটাকে, যে মেয়েটাকে আসলেই আমার বোনের মতো করে আমার পাশে ছিল। তো আমি ওর পা ধরি, ওই সময়টা আসলে একটা মেয়ে যে কত ছোট হয় আমি আপনাকে বলছি। একটা স্ত্রী, একটা ওয়াইফ জানে তার হাজব্যান্ডের মান ইজ্জত রাখতে গিয়েও তাকে কত কিছু করতে হয়। একটা হাজব্যান্ড, আপনারা যারা বাইরে থাকেন তারা মনে করেন কি আপনার ঘরের বউরা কি আর করতেছে, ঘরে বসে আছে, খাওয়া দাওয়া করতেছে, রান্নাবান্না করতেছে, টিভি সিরিয়াল দেখতেছে, ওদের তো আর কোনো কাজ নেই। আর প্রতিনিয়ত আপনাদের মান সম্মান আসলে আমরা বহন করে চলি। আই এগ্রিড অন দ্যাট পয়েন্ট, আই এগ্রিড। তো হ্যাঁ, আমার কথা হচ্ছে যে ওকে বিদায় করা মানে এটা। তো এভাবে চলতেই থাকে। তখনই যখন এরকম বারবার করে তখন আমি আসলে বুঝতে পারি ওর ক্যারেক্টারিস্টিকেই প্রবলেম, নট ও ভুল করছে। সো দ্যাট মিনস ওর যে প্রেজেন্টাররা আছে আসলে বলে না, আপনারা আমাদের কি খারাপ করেন, বউরা খারাপ হয় না, হাজব্যান্ডের বউদেরকে খারাপ করেন, সন্দেহ করতে বাধ্য করেন। তাইলে কি কিছু আছে? কিন্তু আমি কখনো ওকে জিজ্ঞেস করতাম না, ঝামেলা করতাম না। তো আমি এরকম শুটিং গুলাতে প্রায় যাওয়া শুরু, আগ্রহ দেখা মানে সন্দেহটা তৈরি হলো আপনার, এবং আপনি হ্যাঁ, কিন্তু ওকে মানে বুঝতে আজকে তো দিতাম না। মিডিয়ার একদম 12টা বাজিয়ে দিবেন আপনি আমার, যেটা মনে হচ্ছে। ওকে, বাট স্টোরি উই রেসপেক্ট দ্য গ্রাউন্ড। জীবন গল্প, এখানে প্রত্যেকটা মানুষ, আমি খুব দ্ব্যর্থহীন কণ্ঠে বলি, একজন ভিক্ষুক থেকে শুরু করে সমাজের একেবারে উচ্চতলার মানুষ, সবার জন্য এখানে জায়গা আছে। প্রত্যেকের গল্পই গল্প, সেটা সমাজের যে জায়গাটা গিয়ে আঙ্গুল করুক না কেন, বাট এসেন্স অফ দ্য স্টোরি আমরা নেবার চেষ্টা করবো। এখানে মিডিয়া কিংবা প্রডিউসার কিংবা সে অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এই বিষয়গুলোকে আমরা দেখার না চেষ্টা করি, বরং আমরা গল্পের জায়গাটাকে বোঝার চেষ্টা করি যে আসলে কী কারণে সংসারটা কী অবস্থায় চলে গেল। হ্যাঁ, এই জায়গাটাকে দেখার চেষ্টা করি। যে কোনো মানুষের জীবনেই হতে পারে, হয়তো মিডিয়াতে কাজ করছেন বলেই হয়তো বিষয়টা বেশি ফ্ল্যাশ হয়। যে কোনো মানুষই তার লেভেল থেকে খারাপ হতে পারেন, সুতরাং আমরা বিষয়টা কীভাবে না দেখি। ওকে, তো এখন আমার ইয়েটা বাড়তে থাকে, সেই তুলনায় কিন্তু আমার মানসিক প্রবলেমগুলোও বাড়তে থাকে। সন্দেহ হতে থাকে, ওই কনভার্সন কিন্তু আমি ডিসঅর্ডার। তাকে তো আর এগুলো বলছি না যে আমি তোমাকে সন্দেহ করছি প্রেজেন্টারদেরকে দিয়ে, আমি অনেক মানে বুদ্ধির সাথে এগুলো হ্যান্ডেল করতাম। তো আমি তো চলো তোমার শুটিংয়ে যাই, আমিও শুটিংয়ে যেতাম। কিসের শুটিং করতো? প্রোগ্রামগুলোতে, বিভিন্ন প্রোগ্রাম হয় না ঈদ উপলক্ষে, বিভিন্ন যে সাপ্তাহিক প্রোগ্রামগুলো আপনারা টিভিতে দেখেন, আচ্ছা আচ্ছা, আমি নামগুলো না বলি, না না তো ঠিক আছে। হচ্ছে এই টাইপের প্রোগ্রামগুলোতে সে শুটিং করতে, শুটিং হয় না বিভিন্ন হাউসে হয়, চেঞ্জ চ্যানেলের হাউস থাকে না, তো তখন ভাইয়া একটা বাসার কাজের মেয়ে ছাড়া না, সে এত সুন্দর সুন্দর প্রেজেন্টার থেকে ছেড়ে দেয়। এটা আপনার খুব স্বাভাবিক, আপনি সন্দেহটা করতেন। করতেই পারি আমি, হ্যাঁ। ওকে ফাইন। হ্যাঁ, তো আমি শুটিংগুলোতে যাওয়া শুরু করি, এই ওর ফোন ভিতরে ভিতরে লুকায় লুকায় সার্চ করা শুরু করি। অলরেডি বিয়ের কিন্তু 3 বছর পার হয়ে গিয়েছে। তো একটা সময়ে আমার এসএসসি চলে আসে, আমি অনেক প্রেশারে থাকি, আর অলরেডি কিন্তু আমার ঘুমের ওষুধের ডোজ বাড়তেই থাকে, ডাক্তারদের কাছে রেগুলার যাই, মানসিক টেনশন। মোহিত কামাল স্যার ওষুধ বাড়াতে থাকে ডোজ, উনি আমার হাজব্যান্ডকেও নিয়ে আসতে বলেন, বাট আমার হাজব্যান্ড সো কল তার সে জেনে যাবে আমি তার ওয়াইফ, এই কারণে সে যায় না। মোহিত কামাল আগে থেকে তাকে শুনে বলে সে যায় না। তো মোহিত কামাল স্যার খুব মজা করে একটা আছে, যেটা আমি আসলে প্রত্যেকটা মানসিক রোগীর জন্য দিতে চাই, যে আসলে যে সমস্ত পালছি আমি, তো তো যখন রেজাল্টটা আসে ওই আমাকে ফোন দিয়ে বলে যে এটা কি আসলেই তোমার রোল নাম্বার।
ও শকড থাকে। তখন আমি বলি যে হ্যাঁ আমার নাম, এই যে রোল নাম্বার। তুমি তো অনেক ভালো করছো, কারণ ওরা ধরে নিয়েছিল আমি ফেল করবো। তো এভাবে এসএসসি কমপ্লিট করি। আমি ইন্টারে ভর্তি হই একটা কলেজে। আমার ছেলেকেও স্কুলে ভর্তি করা, একটা ইংলিশ মিডিয়ামে ধানমন্ডির, আমি নামটা না উল্লেখ করতে চাচ্ছি। তো